দেখো আজকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে আমাদের আইস যেটা যেটা আমরা ন্যাচারালি আমরা দেখছি বিভিন্ন জায়গায় আইস ফর্ম করে। তো যত ডে বাই ডে তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোক আর যাই হোক, দেখা যায় আইসের ডিমান্ড দিন দিন এটা বেড়ে যাচ্ছে আর কি। এটা মেইন হয়েছে যে তোমার অফ সিজনে এটাকে ব্যবহার প্রিজার্ভার হিসাবে ব্যবহার করা, আর দ্বিতীয় হলো ওয়ার্মার প্লেসে যেখানে ট্রান্সপোর্টের বিভিন্ন মেটেরিয়ালস ট্রান্সপোর্ট করার জন্য কোল এনভায়রনমেন্টে সেটার জন্য তোমার আইসকে ব্যবহার করা হয়। একটা তোমার ডাটা দেওয়া আছে, দেখো যে মিলিয়নস অফ টনস অফ ন্যাচারাল আইস ওয়ার কনজিউমড ইন দ্য ইউনাইটেড স্টেট ইন 19th সেঞ্চুরি। মানে এই পরিমাণ তোমার আইস ন্যাচারাল আইসকে ব্যবহার করা, যার জন্য এখন এই আইসটাকে তোমরা কমার্শিয়াল হতে কিভাবে প্রোডাকশন করা যায়, ওই জন্য রেফ্রিজারেশন যে সিস্টেমের দায়িত্ব, তার রেফ্রিজারেশন মেশিনারির সাহায্যে আইসটা প্রোডাকশন করা, সেটার একটা আইস আমাদের প্লান্ট আমরা এখানে ডিসকাস করতেছি এখানে। তাহলে বেসিক্যালি এটা খুবই সিম্পল একটা প্লান্ট বা একটা ইন্ডাস্ট্রি বলতে পারো। যে মেইন কম্পার্টমেন্ট হচ্ছে এটা কিন্তু স্টিলের একটা কেচিং, মাইল্ড স্টিলের প্লেট দ্বারা একটা তোমার কেচিং, যার ভিতরে আছে তোমার এখানে কত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে ইনসুলেটর, যেটা এটা গ্রানুলেটেড ফর্স অ্যারাউন্ড 250 to 30 মিলিমিটার ইন থিকনেস। এই যে ইনসুলেটর দিয়ে এটাকে, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যাতে হিটটা মানে কি এটাকে প্রোটেক্ট করা যায়, মানে হিট প্রোটেক্ট করা যায়, যার জন্য এনভায়রনমেন্টটা তৈরি করা। বাকি এখানে দেখো, এখানে যে জিনিসটা তোমার সিস্টেমটা আমাদের মেইন ইউনিটটা এইটা, যেটা আমরা এতদিন পরে আসছি, যে এই যে কম্প্রেসার, তারপরে কন্ডেন্সার, এক্সপানশন বাল্ব, ভিবরেটর। তাহলে এখানে যে এসে দেখা যাচ্ছে এখানে একটা কয়েল ইউজ করা আছে, কয়েলটা নিয়ে এসে কম্পার্টমেন্টে, যেখানে এখানে যে ব্রাইন সলিউশন ব্রাইন থাকে, ব্রাইন হচ্ছে কি একটা সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। তো এখন কি হচ্ছে দেখো, তাহলে একটা পাম্পের সাহায্যে এখানে এটা একটা পুরা তোমার কন্টিনেন্টটা তোমার ব্রাইন সলিউশন করা ব্রাইন। আর এই যে ছোট ছোট যে কেসিং যেগুলো আছে ক্যান, এর ভিতরে তোমার ওয়াটার, যেটাকে আমি আইসের ব্লক গুলো যেটা তৈরি হয়, এই যে তোমার পকেট গুলো, এই পকেটের মধ্যে যেটা হচ্ছে তোমার কি বলা, এই যে তো ওয়াটার থাকে, যেটা যে ওয়াটারটাকে আইস পাম্প করা বলে। আর বাকি বেসিক্যালি কিন্তু তো ব্রাইন যে লো টেম্পারেচার, যেটা ওই জিরো ডিগ্রি বা বিলো দ্য 0 ডিগ্রি টেম্পারেচার এটা থাকে। আর এর করসপন্ডিং ওয়াটারটা এখন কিছু সার্টেন পিরিয়ড পরে এটা আইস ফর্ম করে, মানে কেসিং গুলো আইস ফর্ম করার পরে কেসিং গুলো বের করে নিয়ে আসে। তাহলে এখন বলো এখানে তাহলে কি হচ্ছে, প্রাইমারি রেফ্রিজারেন্ট এটার ভিতরে ফ্লো করতেছে, আর এখানে যেটা করতেছে এটা একটা হিট এক্সচেঞ্জারের মতো ব্যবহার করে। এখানে মেন উদ্দেশ্য যে ব্রাইন চিলার বলার জন্য, যে তোমার ব্রাইন যেটা এটাকে তোমার কুলিং করে তারপর এখানে নিয়ে আসা। যখন এখানে তোমার ওয়াটারতে হিট অ্যাবজর্ব করে টেম্পারেচার ফল করতে চাবে, তখন কি হবে, আবার নতুন করে রিসার্কুলেশন করে এটাকে ফ্লোটা মেনটেন করা। এখানে একটা জিনিস দেখো যে এয়ার অফ এজিটেশন, এর উদ্দেশ্য হচ্ছে যে যদি এই ওয়াটারের মধ্যে কোনো এয়ার বাবল থাকে বা অক্সিজেন থাকে, তাহলে কি হবে, ওখানে তোর পকেট ফর্ম করে, বিভিন্ন পকেট ফর্ম করে। তখন দেখা যায় যে টোটাল যে একটা মানে একটা ওয়েট ক্যালকুলেশন করা হয়, দেখা যাচ্ছে যে যেটা হওয়ার কথা তার চেয়ে কম হয়েছে, এর কারণে কি মধ্যে বাবল ফর্ম করে ওখানে কেভিটি ফর্ম করে, যাতে কি অ্যামাউন্টটা কমে আসে। এটা একটা প্রোডাকশনের ক্ষেত্রে একটা লস হয়ে যায়। এই জন্য এখন এই যে এজিটেশনের মধ্যে কি এখানে মানে একটা রিসার্কুলেট করে, মানে স্টারিং করে ওই বাবল গুলোকে রিমুভ করে দেওয়া, যাতে এটা বের হয়ে যায়। তারপর কিন্তু এখন শুধু পিওর আইসটা যেটা থাকে, সে ওয়াটার সেটাকে আইস ফর্ম করে। খুবই সিম্পল মেকানিজম এটা। আমরা তো পথে গেলে দেখতে, এখানে আইসক্রিম, যেখানে আইসক্রিম বানায় ওখানে প্রথম যাইতে দেখো ছোট ছোট ফ্যাক্টরি আছে, সিম্পল এইটাই। এই তাহলে এখানে বেসিক হচ্ছে এই পাম্প, যেটা এই পাম্পটা কিন্তু উদ্দেশ্য দেখে তোমার যে চিল যে ব্রাইন সেটাকে ফ্লো করানো, কন্টিনিউয়াস ফ্লো করার জন্য, যাকে না কনস্ট্যান্ট একটা টেম্পারেচার মেইনটেইন থাকে। এইটা হলো একটা আইসক্রিম প্লান্ট, আমাদের সিম্পল একটা ইন্ডাস্ট্রি। এরপরে আসো আমরা কোল্ড স্টোরেজের ব্যাপারে আসি। কোল্ড স্টোরেজ, এখন আমাদের কোল্ড স্টোরেজ বলতে তো বোঝাচ্ছে সব ধরনের যে মেটেরিয়াল যেটাকে তোমার মানে স্টোরেজ করা হয়। এখন এটা তোমার ডিপেন্ড করতেছে আমি কি ধরনের তোমার মেটেরিয়ালসকে আমি প্রিজার্ভ করে সেই অনুসারে এটা ডিজাইন বা আদার্স ক্যালকুলেশন। যেটা এখানে কিছু তোমার হিস্টোরিক্যাল ডাটা দেওয়া আছে, যে এটা মানুষ এটা একটা এসেনশিয়াল একটা হয়ে গেছে। এই যে যেমন এখানে দেখা যাচ্ছে কিছু ডাটা, যে নিউজিল্যান্ডের এই যে যেমন অন্যান্য পাওয়ারের ব্যাপারে যেরকম তোমার কনসিডার করা হয়, যে পার পার্সন কি পরিমাণ, পার ক্যাপিটা কি পরিমাণ পাওয়ার আমরা কনজিউম করি,
ঠিক এরকম ওই যে রেফ্রিজারেটেড স্পেস, এটাও একটা ক্যালকুলেশন এখন বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে। যেমন নিউজিল্যান্ডে দেখাচ্ছে যে 700 মিটার কিউব পার 1000 ইউনিভার্স, মানে 1000 লোকের জন্য এই পরিমাণ রেফ্রিজারেটেড স্পেস আমাদের প্রয়োজন হয়ে গেছে। ইট মিনস মানে এয়ার কন্ডিশনিং স্পেস হতে পারে, হসপিটাল হতে পারে, বা মানে শপিং মল হতে পারে, তারপর কি বল নিজের ডোমেস্টিক পারপাস রেফ্রিজারেটর হতে পারে। যত ধরনের আমরা রেফ্রিজারেটেড স্পেস ব্যবহার করতেছি দেখা যায় 1000 লোকের জন্য এই পরিমাণ দরকার আছে। যেমন কানাডা 230, তাই না? এটা নির্ভর করতেছে ডেভেলপ, যত যে কান্ট্রি যত ডেভেলপ ওইটা তোমার কি এইটা রিকোয়ারমেন্টটা তত বেশি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে নিউজিল্যান্ড সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডে দেখো এই নিউজিল্যান্ডে কত এত, এই কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান, ইউএসএ, ডেনমার্ক, এগুলো তোমার দেখা আছে, এটা মোটামুটি আইডিয়া দেওয়া আছে। এখন আমাদের বেসিক যেটা আইডিয়া সেটা হচ্ছে নিচেরটা দেখো, the temperature in the inside a cold storage depends upon the commodity to be preserved, মানে আমি যে কি জিনিস রাখতেছি সেটা নির্ভর করতেছে আমার মানে কোল্ড স্টোরেজের ডিজাইন বলতে স্টোরেজ টেম্পারেচার কি হবে। যেমন কয়েকটা রেঞ্জ আছে, সে ধর এখন রাখতে হবে চিল, যদি বিফ হয়, চিল বিফ মানে কি গরুর গোশত যদি হয় ইউজুয়ালি স্টোরড ইন দ্য রেঞ্জ -2 ডিগ্রি টু -1.5 ডিগ্রি, এই সেলসিয়াসে তোমার বিফকে তোমার প্রিজার্ভ করা যায়। ফ্রোজেন মিটস ইজ স্টোরড উইদিন তোমার টেম্পারেচার রেঞ্জ অফ -15 টু 29 ডিগ্রি সেলসিয়াস। এটা আরেকটা। যদি বাটার হয় তাহলে বাটার যদি -4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এর ভিতরে থাকে। যদি ফিশ হয় -20, যাতে বোঝা গেল মাছের জন্য সবচেয়ে বেশি লো টেম্পারেচার আছে ফিশের জন্য। এই যে ফিশ যেটা, এটার জন্য সবচেয়ে লো টেম্পারেচার আছে ফিশের জন্য। এই যে ক্যাটাগরি করার পরে এটার উপর নির্ভর করে তোমার ডিপেন্ড আছে কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ একটা কমন পিকচার না, এটা স্পেশালাইজড, অর্থাৎ কি ধরনের আমি মেটেরিয়ালস রাখি সেটার উপরে আমাকে ওই ডিজাইন করতে, ওইভাবে আমার কনস্ট্রাকশন করতে হবে। সেই জন্য কয়েকটা আমাদের এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। যদি আমরা বিফ রাখি, তারপর তোমার বাটার রাখি, বা আমাদের ফিশ রাখি ফ্রোজেন, তাহলে এই ধরনের আমার ডিজাইন কন্ডিশন আছে। আর বাকিগুলো আমরা হ্যান্ডবুকসে পাবো, আশারের হ্যান্ডবুকস আছে, যখন যেটা প্রয়োজন সেই হ্যান্ডবুকসে আমাদের একদম মানে আপডেট যে ইনফরমেশন সেগুলো আমরা পেয়ে যাবো। এখানে একটা দেখো, একটা ছোটখাটো একটা তোমার এই দেওয়া আছে পিকচার, এটা তোমরা কিছু বুঝতে পারো এখানে। এই যে কোল্ড স্টোরেজে মোটামুটি একটা লেআউট, এটা লেআউট দেখো এখানে। এইটা হচ্ছে আমার ফ্রিজার, যেটা ফাইনাল যে তোমার যেখানে প্রিজার্ভ থাকবে, যেহেতু -2 ডিগ্রি সেলসিয়াস, বা এখানে সাধারণত কতগুলো এই থাকে তোমার র্যাক থাকতে পারে, বা কত ফ্লোর থাকতে পারে, তো সবটা র্যাক থাকে বেশি, এই যে র্যাক গুলো থাকে। এটা পুরাটাই একটা তোমার একটা ইন্ডাস্ট্রি যার জন্য দেখো এখানে এই যে ট্রাক ডক, মানে কি এখান থেকে তোমার ট্রাক যেটা ঢুকবে লোডিং আনলোডিং এর জন্য, ইন্টারমিডিয়েট রুম, তারপরে এইটা সবসময় ক্লোজ থাকে। এদিকে যতই থাকুক এইটা সম্পূর্ণ ক্লোজ থাকে। যখন তোমার আমার আনলোডিং করতে যায়, লোডিং করতে যায়, তখনই সার্টেন টাইমের জন্য এটা ওপেন করা হয়, তখন সরাসরি ট্রাকও ঢুকে যেতে পারে। এর সাথে এখন এইটা একটা সিল্ড রুম, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে ফাইনালি তোমার পিজা করার আগে কিছু প্রসেসিং করা হয়, কিছু চিলিং করা হয়, একটা সার্টেন টেম্পারেচার নিয়ে চিলিং করার পরে দেখো ওটা তোমার ডাইরেক্টলি যদি এত লো টেম্পারেচার নিয়ে যায়, তো ওটা তোমার প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে, ওটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে। যার জন্য কেউ যে একটা প্রসেস, মানে কত ইনিশিয়ালি সিল টেম্পারেচার ফোল করে, তারপর ফাইনাল লো টেম্পারেচার প্রিজার্ভ করে রাখা। আবার দেখো যে ওই যে প্রিপার মানে এটা হচ্ছে ক্লিনিং বা আদার্স এর জন্য প্রিপারেশন, একটা রুম, সিল রুম, মানে কি এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে ফাইনাল। মানে এখানে তো এখানে প্রসেসিং করা, যেমন তোমার একটা চিংড়ি মাছ হয়, ওটা মাথাটাকে ফালাইতে হবে, লেসেরটাকে ফালাইতে হবে, তারপর এটাকে ওয়াশ করতে হবে, সে তারপর একটা প্রসেস। তারপর হচ্ছে কম্প্রেসর রুম, এটা তোমার ওই যে রেফ্রিজারেটর, আমাদের কম্প্রেসর বলতে বোঝাচ্ছে সিস্টেম যেটা কম্প্রেসার কন্ডেন্সার যেগুলো থাকবে সেটার জন্য আলাদা একটা স্পেস। এবার যে সেলস রুম, এবার হচ্ছে অফিস রুম, মানে এটি একটা ইন্ডাস্ট্রি, বুঝতে বলো, সেখানে এভরিথিংস আর অ্যাকোমোডেট দেয়ার, একদম লোডিং আনলোডিং থেকে শুরু করে সবকিছু এখানে আছে। এরপর আসে দেখো, এখন এখানে একটা আছে যখন বেরি বলতে যে কুলার টেম্পারেচার, এখন কথা কি ধরনের হবে দেখো, ভালো করে দেখো, এখানে কয়েকটা ভাগ করা আছে, এ বি সি ডি, তার সাথে আমার সাধারণত এই 4 ধরনের আমরা কোল্ড স্টোরেজ পাবো। চাইল্ড স্টোরেজ কোনো কিছু ওই দেখ মেটেরিয়াল দাও, কুলার এট এ টেম্পারেচার 0 ডিগ্রি এন্ড অ্যাবভ, এটা সাধারণত শাক মানে কিসের জন্য বলে, ওগুলো পেঁয়াজ রসুন টসুন এগুলোর জন্য এটা হতে পারে, ফ্রুটস এর জন্য হতে পারে। কুলার এট -2 ডিগ্রি টু -3 ডিগ্রি, আর লো টেম্পারেচার
মিল্ক বা আদার্সের জন্য হতে পারে। আর একটা থেকে কুলড অ্যাটমসফিয়ারিক স্টোরেজ ফর লং টার্ম স্টোরেজ ফর ফ্রুটস এন্ড ভেজিটেবল, এই যে আরেকটা। আর লো টেম্পারেচার স্টোরেজ -2 টু -20, এই যে মাছ বা গোশত বা আদার্স এর জন্য এই ধরনের এই মোটামুটি 4টা ক্যাটাগরি আমাদের ফুড প্রিজার্ভেশনের জন্য। এই 4টা ক্যাটাগরি আমরা কোল্ড স্টোরেজ দিয়ে আমার সাধারণত অ্যাভেলেবল এখন আছে। তারপরে যাও এখন একটা আছে, ভালো করে দেখো, মেথড অফ ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন। আমরা প্রথমেই দেখাইছিলাম যে ওভারসিজে তোমাদের রেফ্রিজারেটর তোমার কিভাবে ট্রান্সপোর্ট হয় সেটি লিখছে সেখানে কি। এখন যে একটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমরা মানে একদম রেফ্রিজারেটেড কন্ডিশনে কোন একটা মেটেরিয়াল যে আমরা চেঞ্জ করতে চাই, এই যে কোল্ড ফুড চেইন বলে, কোল্ড ফুড চেইন। এখন এখানে দেখো এখন কতগুলো আছে, এখন কি কি ফর্মালিটি। এখন দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি যেমন আইসের ভিতরে প্রিজার্ভ করে নিতে পারি। আর ওই যে আমরা কার্বন ডাইঅক্সাইড মনে আছে, যেটা আমার সলিড কার্বন ডাইঅক্সাইড ড্রাই আইস দিয়ে করতে পারি, লিকুইড নাইট্রোজেন করতে পারি। ইলেকট্রিক প্লান্ট, এটা এক ধরনের তোমার যে প্লেটের মধ্যে হোল করে তোমার ইলেকট্রিসিটি সাপ্লাই দিলে ওখানে একটা লো টেম্পারেচার ফর্ম করে, সেটা দিয়ে আমরা কোনো প্রিজার্ভ করতে পারি। আর যে মেকানিক্যাল সরাসরি প্লান্টটাকে আমি করতে পারি। আমি আবার বলতেছি, সে ধর একটা ট্রান্সপোর্ট, সে ধর একটা ট্রাক। এই ট্রাকে কি হতে পারে, যে সাধারণত এখন আমাদের দেশে যখন ইন্ডিয়াতে মাছগুলো যায়, কিভাবে যায় আমাদের সাধারণত দেশে ওয়াটার মানে কি মাছ কতগুলো একটা একটা বক্সের ভিতরে প্রথম কিছু হয়, কিছু আইস রাখে, তারপর আবার মাছ রাখে, তারপর আইস রাখে, এক একটা প্যাকেট তৈরি করা হয়। মানে এটা সাহায্যে আমি করতে পারি। সাধারণত আমাদের ফিশ গুলো সাধারণত ওয়াটার দিয়ে করা হয়, যাতে অন্য কোনো পলিউশন বা আদার্স না হওয়ার সৃষ্টি হয়। ড্রাই আইস আরো লো টেম্পারেচারে কোনো মেটেরিয়ালস হয়, যেটা আমরা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড এখানে যে ব্লক আকারে থাকে, ওইটার মধ্যে কেভিটি করে আর লো টেম্পারেচার জিনিসকে আমি এটা মুভ করাইতে পারি। আর এটা থেকে তোমার যে একটা বক্সের ভিতরে লিকুইড নাইট্রোজেন, এটার মধ্যে তোমার সিল করে, মানে সাবমার্স অবস্থায় এগুলো সিল নাইট্রোজেন করে প্রিজার্ভ করে নিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে কোনো ইলেকট্রনিক্স বা মিডিয়া লোড হবে, এটা সে জমা করতে পারে। আর হচ্ছে পুরা প্লান্ট, মানে আমার রেফ্রিজারেশন যে প্লান্ট যেটা, সেটাই আমি মানে ট্রাকে করতে পারি, যেটা এখন সাধারণত হয়। আমার দেখবা যে ফ্রোজেন যেগুলো হয়, বা তারপরে বিশেষ করে দেখবো যে মরদেহ যে নিয়ে যায়, দেখতে অ্যাম্বুলেন্স গুলো দেখবা যে ওই যে ওখানে কিন্তু পুরা রেফ্রিজারেটর যে প্লান্টটাই ওখানে চলতেছে। কারণ মেইন হচ্ছে আমাদের ড্রাইভিং, মানে কম্প্রেসারটাকে চালানো, সেটা আমার ইঞ্জিন থেকে যে আমি কাপলিং করে দিই, তাহলে আমি কম্প্রেসার চালাইতে পারবো, অথবা ওখানে জেনারেটর যে ইলেকট্রিক প্রডিউসার সেটা চালাইতে পারবো। বুঝা গেল? তাহলে বলে কি এইটা হচ্ছে আমার কি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এজ এ পার্মানেন্ট টেম্পোরারি। আমার পুরাটা একটা রেফ্রিজারেটেড ট্রাক বা রেফ্রিজারেটেড ভেহিকেল এটা হয়ে গেল, যেখানে কি কন্টিনিউয়াসলি কি এখানে ইঞ্জিন চলবে, জেনারেটর তোমার কি হবে, তোমার ইলেকট্রিক প্রডিউস হবে, কম্প্রেসার রান করবে, আমার পুরো সিস্টেম এখানে চলতে থাকবে। আর এগুলোকে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট একটু করে করা হয়। এই ধরনের সাধারণত আবার ট্রান্সপোর্টে এই ধরনের সিস্টেমটাকে ব্যবহার করা হয়। যেমন এই লেখা ওই কথা ডিটেলস লেখা আছে, রেফ্রিজারেটেড রোড অ্যান্ড রেল ট্রান্সপোর্ট। আবার রেল লাইন হইতে পারে, হ্যাঁ, এটা বহু আগে থেকে চলে আসতেছে, এই রেল হতে পারে। এই কিন্তু দেখো রেফ্রিজারেটেড ট্রাক অ্যান্ড টেইলর মেইনটেইন টেম্পারেচার এতটুকু কোল্ড ফুডস অর এই রেফ্রিজারেটেড ট্রাক বলতে বোঝাচ্ছে কিন্তু যেটাকে আমি রেফ্রিজারেটর সিস্টেমকে যেখানে মানে ইনকর্পোরেট করব, যেটা পুরো রেফ্রিজারেশন সিস্টেমটাকে রান করবে, সেটা হচ্ছে রেফ্রিজারেটেড ট্রাক বলা হয়। এই আবার শিপ, যদি শিপ হয় এখানে রেফার শিপ বলে, যেটা সাধারণত বিদেশ থেকে যেসব জিনিসপত্র আসে, ফল ফ্রুট বা আদার, সেটাকে স্পেশাল নাম দেওয়া হয় রেফার শিপ। মানে শিপের পুরা কেবিটি সেটা তোমার রেফ্রিজারেটর থাকে। এখানে সবচেয়ে কন্টেনার গুলো আছে, যে কন্টেনার গুলো মেটেরিয়াল গুলো থাকবে, এখন শিপ তো তুমি করলা, কিন্তু যখন শিপের থেকে যখন লোডিং আনলোডিং হবে, যখন পোর্টে, তখন কি হবে? তখন কি ওখানেও আমার কি ওই কন্টেনার গুলো এইভাবে তৈরি করা থাকে, ওটা একটা রেফ্রিজারেটেড, অর্থাৎ যে কন্টেনার গুলো তুমি শিপে ঢুকেলা সেটাও তো রেফ্রিজারেটেড। আবার যখন কন্টেনার গুলো তখন তুমি শিপে নিয়ে আসলা, তখন কি এটা রেফ্রিজারেটেড, ওখানে পুরো সিস্টেমটা কন্টেনার ভিতরে ইনবিল্ড থাকে। এই জন্য দেখা যাচ্ছে ওটা নাম শিপ, ওইটা আবার পোর্টের যে ল্যান্ড যেটা পড়বে, এটা তুমি স্পেশাল কেয়ার রাখতে হবে। অর্থাৎ যখনই সে পোর্টে আনলোড করলো, সাথে সাথে গিয়ে আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে ওইটাকে রানিং এ নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমার শিপ বলে আদার্স করা হয়। তারপর এরপরে নেক্সটে আসে, দেখো ওই যেটা বলে পোর্ট ফেসিলিটি যেগুলো আছে সেগুলো থাকতে হবে, অর্থাৎ আমার লোডিং আনলোডিং এর জন্য ওই রেফ্রিজারেটর সিস্টেম থাকতে হবে। নেক্সটে আসো, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের চ্যাপ্টার, যেটা হলো যে আমাদের
প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা যদি কখনো কুলিং লোড ক্যালকুলেশন, কুলিং লোড বলতে এই জন্য, অর্থাৎ তুমি যে রেফ্রিজারেটর স্পেস যেটা তুমি সিলেক্ট করবা কত বাই কত ফিট, এই যে স্পেসটা কি পরিমাণ এখানে তোমার হিট তোমার অ্যাবজর্ব হবে, সেই ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের মেইন। আমি বুঝতে পারছি বলো? সেটা একটা কোল্ড স্টোরেজ, আমি মনে করলাম সেখানে আমি 100 টন আলু আমি রাখবো, তো এটার জন্য রিকোয়ার্ড স্পেস কত হবে। ও এখন এই যে স্পেস যেটা আমি তৈরি করতেছি, সেই যে বিল্ডিং বা আদার্স তোমার এখানে যে তোমার যে মেটেরিয়ালস কনস্ট্রাকশন ব্যবহার করতে পারে, সেখানে আবার যে তোমার কি বলে আমরা এটাকে হিট প্রোটেক্ট করার জন্য যে তোমার ইনসুলেশন ব্যবহার করতেছি, ইনসুলেশন মেটেরিয়াল গুলা কি। এখন এটা পরে মেইন হিসেবে আগে প্রথম আমাকে দেখতে হবে যে এখানে কোন কোন সোর্স থেকে হিট আসতে পারে, অর্থাৎ এখানে যে প্রোডাক্ট যেখানে কোন কোন সোর্স থেকে হিট আসতে পারে, হিট এখানে বলবে সেই হিট গুলোকে বের করে দেওয়া, একটা সার্টেন টেম্পারেচার নিয়ে আসা, এইটি হচ্ছে কুলিং লোড। আবার এখানে দেখো, এখানে লিখছি দেখো, a cooling load on refrigerating equipment seldom results from any one single source of the heat. Rather, it is the summation of the heat which usually evolved from several different sources. Some of the more common sources of heat that supply the load in refrigerating equipment are. এখানে মোটামুটি যে কোন কোন সোর্স থেকে তোমার ওই স্পেসে তোমার হিট আসতে পারে, সেটা হচ্ছে মেইন। ওই লোডটাকে ক্যালকুলেশন করা, এটি হচ্ছে এই পরিমাণ হিট এখানে কি হচ্ছে তোমার এখানে আমাকে যদি আমি অ্যাবজর্ব করে নিয়ে আসতে পারি, তাহলে আমি রিকোয়ার্ড টেম্পারেচার আমি এখানে গেইন করতে পারবো। এখন দেখো, যদি কোনো একটা কোল্ড স্টোরেজ তৈরি করি, তাহলে এর আগে আমার এই জিনিসগুলো আমার অ্যানালাইসিস করে দেখো এখানে কি লিখছে, কি কি সোর্স হইতে পারে। Heat that leaks into the refrigerator space from the outside by conduction through the insulated wall. তুমি মনে করো বিল্ডিংটা, তুমি যে ওয়ালটা এখানে কংক্রিট হইতে পারে, তারপর কি প্লাস্টার হইতে পারে, তারপর অ্যাসবেস্টার হইতে পারে, বিভিন্ন রকম ইনসুলেটেড মেটেরিয়ালস হইতে পারে, কয়টা, তাহলে এটা একটা কম্পোজিট মেটেরিয়ালস এর মতো হবে, যেটা তোমরা হিট ট্রান্সফার করে আসছে, কন্ডাকশন। এখন মনে করো, এখন যে কন্ডাকশন, তাহলে বোঝা গেল কি যে এটা কি হলো, আমরা বলা এটা কি বলে, কম্পোজিট ওয়াল বলো। হ্যাঁ, কম্পোজিট ওয়ালে যে এটা, তাহলে কন্ডাকশন একটা মিডিয়া, বুঝে আসছে বলো? অর্থাৎ যেখানে যদি আমি দুই ধরনের টেম্পারেচার থাকে, আর যেখানে সলিড মেটেরিয়ালস থাকে, তাহলে ভিতর দিয়ে কি হিটটা ফ্লো করে, এটা কি ধরনের হিট বলে এটাকে বলো? হ্যালো, প্রশ্নটা বুঝি নাই স্যার। মানে সে ধরো একটা ওয়াল কনস্ট্রাকশন হলো, ওয়ালের মধ্যে ব্রিক আছে, প্লাস্টার আছে, তারপরে এখানে ইনসুলেটর আছে। এখন দুই পাশে দুই ধরনের টেম্পারেচার থাকে, এই ভিতরে হিট যে এক্সচেঞ্জ হবে, এটা কি ধরনের হিট, এটা কন্ডাকশন না কনভেকশন না রেডিয়েশন? এই কথা বুঝা গেল কি বলো? আমি যত ধরনের ইনসুলেটর লাগাই না কেন, যেহেতু টেম্পারেচার ভেরিয়েশন আছে, কি হবে এখানে কন্ডাকশন হিট ট্রান্সফার হবে। এর মানে হলো কি, তুমি যতই এখানে তুমি প্রিকশন নাও, হইতে পারে প্রসেসটা স্লো হইতে পারে, কিন্তু দেয়ার ইজ সাম ট্রান্সফার অফ হিট। এটা একটা আমাদের কি ওয়ে টু মানে টু ট্রান্সফার হিট ফ্রম আউটসাইড টু ইনসাইড দ্য স্পেস, ঠিক আছে? আরেকটা হইতে পারে, দেখো, হিট এন্টার দ্য স্পেস বাই ডাইরেক্ট রেডিয়েশন। যদি মনে করো ওই বিল্ডিং এর কতগুলো গ্লাস উইন্ডো আছে বা গ্লাস উইন্ডো থাকে বা ভেন্টিলেশন থাকে, তাহলে কি হবে বলো, একটা রেডিয়েশন। আমরা জানি যে ট্রান্সপারেন্ট যদি মেটেরিয়াল আছে, তাহলে কি হবে, রেডিয়েশন হবে। গ্লাস হতে পারে, পারফেক্ট শিট হতে পারে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট যে মেটেরিয়ালস হবে, সেখানে কি হবে, তোমার হিট রেডিয়েশন হবে। তাহলে কি ধরনের, দেখো, কন্ডাকশনও গেল, আবার কি রেডিয়েশনও গেল, ঠিক কিনা বলো? কন্ডাকশনও গেল, রেডিয়েশন গেল। হিট ইজ ব্রট ইন দ্য স্পেস বাই দ্য ওয়ার্ম আউটসাইড এয়ার এন্টারিং দ্য স্পেস থ্রু ওপেন ডোর। এখন মনে করো তুমি যে স্পেসে তুমি যে কোল্ড স্টোরেজের মধ্যে তুমি যে মেটেরিয়ালস তুমি লোডিং আনলোডিং করবা, লোডিং এর ঠিক আছে, আমার কি বলো, আমাদের দরজা খুলতে হবে, বাঁধতে হবে, নাকি বলো? এই খোলার সময় কি হয়, বাইরে তোমার কি এয়ার ঢুকবে না, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে হিট ট্রান্সফার হবে। তা বোঝা গেল কি কি হলো, তাহলে বলো? একটা হলে কন্ডাকশন হতে পারে, আবার একটা কি হলে রেডিয়েশন হতে পারে, আর একটা কি হতে বলে আবার কনভেকশন হইতো। কনভেকশন কেন? ওই যে ওয়ালের পাশে তোমার তোমার কি হবে, এয়ার ফ্লো করবে না? যদি তোমার ওয়ালের পাশে এয়ার ফ্লো করতে কি হবে, দেয়ার ইজ ট্রান্সফার কি কনভেকশন। তাহলে কন্ডাকশন আছে, কনভেকশন আছে, রেডিয়েশন আছে, তাই তিন জনে গেল। আবার নেক্সট আমরা বলি দরজা যখন আমি খুলবো বাঁধবো, এটা কি অল্প সময়ের জন্য না বেশ লং টাইম? সে ধরো 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে লোডিং, সে ধরো 50 টন মাল আমি বাড়ি করে নিয়ে আসবো, বা 50 টন আমি মেটেরিয়ালস আমি ভিতরে ঢুকাবো, তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা তোমার
দরজা খোলা রাখলে কি হবে, বাইরে ওয়ার্ম বাতাস কি হবে, ভিতরে ঢুকবে না। তাহলে কি দেয়ার ইজ এক্সচেঞ্জ সাম হিট দেয়ার, এটা একটা আমাদের সোর্স। এবার হিট গিভেন অফ, আবার আসো, হিট গিভেন অফ বাই দ্য ওয়ান প্রোডাক্ট অ্যাট দিস টেম্পারেচার ইজ লোয়ার টু দ্য ডিজায়ার্ড লেভেল। সে ধরো আমি প্রিজার্ভ করবো -12°C, আমি বাজার থেকে যে তুমি যে মেটেরিয়ালসটা নিয়ে আসলাম সেটা তো নর্মাল টেম্পারেচার, ঠিক না, নর্মাল টেম্পারেচার। তাহলে বুঝা গেল, তাহলে প্রোডাক্ট থেকেও কি হবে, আমার হিট জেনারেট হবে। প্রোডাক্ট থেকে যে হিট সেটাকে আমি কি অ্যাবজর্ব করাইতে হবে, এটা আরেকটা সোর্স। এবার হিট গিভেন অফ বাই দ্য পিপল অকুপাইং দ্য রেফ্রিজারেটর। এখন যাও, এই যে লোডিং আনলোডিং এর সময় কি হবে বলো, কি হবে, এখানে আমাদের 10 জন 15 জন 20 জন লেবার কাজ করবে, মানুষের শরীর থেকে কি হবে বলো, হিট জেনারেট, হিট হবে, এক্সট্রাক্ট হবে। তাহলে এটা একটা কি হবে, এটা একটা আমাদের সোর্স অফ হিট। আর এটা দেখো অন্যান্য যে তোমার ইকুইপমেন্ট ব্যবহার করছে, পাম্প বা কোনো ফ্যান বা কোনো মোটর বা এই যে কম্প্রেসার বা ইলেকট্রিক লাইট বা এইসব ইলেকট্রনিক ইকুইপমেন্টস, এগুলো থেকে কি হিট জেনারেট হচ্ছে। তাহলে মোটামুটি যত ধরনের হিট আমাদের এখানে স্পেসে ঢুকতে পারে, এটা মোটামুটি 6টা আমরা জিনিসে এটা সীমাবদ্ধ করলাম। যেটা বলো, তাহলে আমি বলতেছি যে প্রথম যে কোনো একটা আমি কুলিং কোল্ড স্টোরেজ ডিজাইন করতে যাই, তাহলে দেখতে হবে যে স্পেসটা আমি করবো কি কি সোর্স থেকে তোমার হিট এখানে আসতে পারে, সেটা কিন্তু মোটামুটি আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করছি। এর মধ্যে কিন্তু সবই চলে আসছে আমাদের, একটা যে হিট ট্রান্সফার যেটা আছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন সবই চলে আসতেছে। আরটা কি হতে পারে বলো, যে প্রোডাক্ট আমি রাখবো সেই প্রোডাক্টটার থেকে হিট জেনারেট হবে। আবার কি বলো, যেখানে আর বলো যদি আমি যে লোডিং আনলোডিং এর সময় কি হবে, আমাদের হিট ট্রান্সফার হবে। আবার কি হতে পারে বলো, যে লোকগুলো এখানে কাজ করবে তাদেরকে হিট জেনারেট হবে। আবার অন্যান্য ইলেকট্রনিক্স যে মিডিয়া যেটা গুডস আছে সেখান থেকে হিট জেনারেট হতে পারে। আমি বুঝতে পারছি বলো, ক্লিয়ার হয়েছে বলো। তাহলে এটা হচ্ছে একটা ফিজিবিলিটি স্টাডি, মানে অর্থাৎ কোন একটা যে কোল্ড স্টোরেজ ডিজাইন করতে যাই, প্রথমে এই জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হবে যে আমি যে স্পেসটা তৈরি করব এখানে কোন কোন সোর্স থেকে হিট এখানে আসতে পারে, ঠিক আছে। এইটা একটা গেল। নেক্সটে আসো, ইকুইপমেন্ট রানিং টাইম, এটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা আমরা সাধারণত দেখছো, যদি আমাদের ডোমেস্টিক পারপাসে যে রেফ্রিজারেটর গুলো আছে এটা কিন্তু 24 আওয়ার চলে না, কিন্তু কাজ 24 আওয়ারই করে। আমি বুঝাইতে পারিনি, তুমি যে মেটেরিয়ালসটা তুমি রেফ্রিজারেটরের ভিতরে রাখো, এটাকে 24 ঘন্টার জন্য তো ভালো থাকে নাকি না 16 ঘন্টার জন্য ভালো থাকে, আবার বাড়িতে এসে আবার ঢুকাইতে হয়। আমি বুঝতে পারছি যে তুমি মেটেরিয়ালসটা তোমার ডিপে রাখলা, এটা 24 ঘন্টার জন্য তো ভালো থাকে নাকি না প্রিজার্ভ করে রাখা, নাকি আবার 6 ঘন্টা পর পর বের করতে হয়? না স্যার। তাহলে বেশিটা চলে কি 24 ঘন্টা না আরো কম সময় চলে? স্যার কম সময় চলে স্যার। ওই যে মাঝে মাঝে অন অফ হয়, এইটা একটা, তো এটার মধ্যে একটা ব্রিজ করতে হয়। এর মানে কি, এর মানে উদ্দেশ্য হলো দেখো, অর্থাৎ সে তো একটা কোল্ড স্টোরেজ, সেটা যদি 24 ঘন্টায় চালাইতে যায় তাহলে কি হবে, এটা তো আমার এই মেশিন তো তোমার কি হয়ে যাবে বলো, থাকবে যে 24 ঘন্টা যদি মানে 24 ঘন্টা মানে কি প্রতিদিন যদি চলতেই থাকে তাহলে কি হবে বলো সারাদিন, তাহলে কি হবে মেশিন কি হয়ে যাবে তোমার, ড্যামেজ হয়ে যাবে, কি বলো। কারণ ওটা একটা সিস্টেম, একটা মেশিন বা কম্প্রেসার। তাহলে এখন আমার কিন্তু আমার হিট যে তোমার অ্যাবজর্ব যেটা যে আমার ওটা তো সে তো 24 ঘন্টার জন্য আমি কোল্ড করে রাখতে হবে। তাহলে এখন কি সাধারণত কি এখন কি হবে, ওই ঠিক আমার ডোমেস্টিক পারপাসের মধ্যে এখানেও যেটা কম্প্রেসার যেটা আসবে এটা ওই রকম ওই সিস্টেম, অর্থাৎ 16 ঘন্টা সে চলবে কিন্তু কাজ করবে 24 ঘন্টা। আমি বুঝাইতে পারি, মানে আমি যে জিনিসগুলো আমি কোল্ড স্টোরেজে রাখবো 24 ঘন্টার জন্য ওই টেম্পারেচার মেনটেন হবে, কিন্তু কি হবে ওই 16 ঘন্টা মেশিনটা চালবে। এটা কেন, এটার মধ্যে আরেকটা একটা হলো যে আমরা তাহলে কি হবে মেশিনের সেফটি। আর একটা হচ্ছে দেখো, যদি আমি ডিজাইনটা কিন্তু 24 ঘন্টার জন্য করতে হবে, কি বলছি বলো, যদিও আমার মেশিন চলবে 16 ঘন্টা ফর এক্সাম্পল, কিন্তু আমার ডিজাইন করবে 24 ঘন্টার জন্য। কেন বুঝতে পারেন, আমি আমার কথাটা বুঝছো কি বলছি, একটা তো বললাম কি বলছি যে আমাদের 24 আওয়ার্স এর জন্য কি করতে হবে, আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন কেন করতে হবে, আমাকে ধরতে হতে 24 ঘন্টায় মেশিনটা চলবে, কিন্তু বাস্তবে চলবে 16 ঘন্টা। কারণ কি বলো, একটা হচ্ছে মেশিনের সেফটি, আরেকটা সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে তুমি মনে করো যদি এটা তো একটা সার্টেন অ্যামাউন্টের জন্য, সে ধরো আমি বললাম 50 টনের জন্য এই ডিজাইনটা করলাম। এখন যদি মনে করো কোনো কারণে আমার 50 টনের জায়গায় আরো ক্যাপাসিটি আরো 10 টন বাড়াই দিলাম, আমার স্পেস তো আছে,
যদি বাড়ায় এখন তাহলে ওই কন্ডিশন আসার জন্য কি হবে, মেশিনটাকে আর একটু বেশি রান করাইতে হবে না? জি স্যার। জি এখন যদি আমি 16 ঘন্টা যদি ডিজাইন করে ফেলতাম তাহলে কি সমস্যা হতো বলো? মেশিনের উপর চাপ পড়ে যেত বেশি স্যার। চাপ পড়ে যেত, মানে কি আমার বাকি আমার প্রোডাক্ট নষ্ট হয়ে যেত, প্রোডাক্ট ওই টেম্পারেচার যাইতে পারতাম। তাহলে বোঝা গেল কি এটা আমার ফ্লেক্সিবল। তাহলে বোঝা গেল তাহলে আমরা কি করতে বলা, 16 ঘন্টা চলবে ঠিক, কিন্তু ডিজাইন করবো কয় ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্য। এইটাই তো তোমার এখানে একটা তো দেখাইছে, এই যে দেখো, এই যে মানে যে দেখো এই যে কিউ, এটাতে আমার টোটাল তোমার হিট অ্যাবজর্পশন যেটা ক্যাপাসিটি কিউ, এই দেখো কি লিখছে এখানে 24 আওয়ার আরটি কিউটি। এই কিউটি হচ্ছে আমার কুলিং লোড, এটা যে কিউটি কুলিং মানে অর্থাৎ আমি যে স্পেস এখানে বিভিন্ন সোর্স থেকে এই টোটাল কুলিং লোড আসছে কিউটি। এখন রানিং টাইম কত? এইটা হচ্ছে আরটি। তাহলে কুলিং লোডে আমি 16 ঘন্টা দিয়া ভাগ করলাম, তারপর 24 ঘন্টা দিয়ে গুণ করলাম, তাহলে টোটাল কুলিং লোড আসবে এখানে। বুঝে আসছে? বলে এটা হচ্ছে ডিজাইন কুলিং লোড। আমি আবার বলি, অর্থাৎ এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কুলিং লোড যেটা আমার রিকোয়ার্ড। তারপর এটা কয় ঘন্টার জন্য ডিজাইন করা? 16 ঘন্টা। এটা করলাম 24 ঘন্টার জন্য, কেন মাল্টিপল করবো? এইটা হচ্ছে আমার যে ডিজাইনটা করতে হবে এই লোডের উপরে। আবার বলতেছি সে ধরো এইটা হচ্ছে আমার কুলিং লোড, যেটা আছে 2000, আমার লাগবে যে 50 টনের জন্য 2000 আমি কুলিং লোড লাগবে, মেশিন চলবে 16 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় কত লাগবে? 16 দিয়ে ভাগ। আমার ডিজাইন করতে হবে কত ঘন্টার জন্য? 24 ঘন্টা, 24 দিয়ে গুণ। তাহলে আমি যখন তো যদিও আমি 50 টন রাখবো, কিন্তু আমাকে ই করতে হবে কি, এই 24 ঘন্টার জন্য এই লোডটা ক্যালকুলেশন করতে হবে। কেন? এটা আমার সেফটি। তাহলে কি হবে, যদি তাহলে কোনো কারণে যদি আমার কি হয়, আমাদের লোড বেড়ে যায়, তাহলে কি হবে, আমার কি আমার সিস্টেমের তো কোনো কি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এই সেফটিটা আমাদের রাখতে হবে। আমি ক্লিয়ার করতে পারছি বলো? জি মানে স্যার। আমি হিসাব করে পাইলাম 16 ঘন্টার জন্য এত, কিন্তু আমাকে যখন ডিজাইন করবো কোল্ড স্টোরেজ তখন কত ঘন্টার জন্য করতে হবে? 24 ঘন্টার জন্য। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আসলে কুলিং লোড কিভাবে আমরা ক্যালকুলেশন করব? আমি এখানে যে 6টা এই যে পয়েন্ট দিলাম, এইটাকে আরো সিম্পলিফাই করে আমরা 4টা এটা ভাগ করলাম। কি দেখো, ওয়াল হিট গেট, একটা হচ্ছে এয়ার চেঞ্জ লোড, প্রোডাক্ট লোড এন্ড দ্য মিসেলেনিয়াস লোড। এখানে যে ডিটেলস কতগুলো বলা হলো, এটাকে আমাদের সিম্পলিফাই করে নিয়ে আসলাম। দ্য কমার্শিয়াল রেফ্রিজারেশন, দ্য টোটাল কুলিং লোড ইজ ডিভাইডেড ইনটু 4 সেপারেট লোড। এগুলো তো লোড হিসাবে, লোড বুঝছো তো, লোড মানে হিট, হিট অ্যাবজর্ব। মানে এখন এটাকে 4টা ভাগে, আমাদের সহজের জন্য 4টা ভাগে ভাগ করে। একটা ওয়াল হিট গেন, ওয়াল হিট গেন বলতে হচ্ছে ও থ্রো ওয়াল কি কি তোমার হিটটা এখানে ট্রান্সফার হইতেছে, ওয়াল হিট গেন। এখানে কি হতে পারে? কন্ডাকশন হতে পারে, কনভেকশন হতে পারে, রেডিয়েশন হতে পারে, এইটা হইতে পারে ওয়াল হিট গেন থ্রো ওয়াল। এয়ার চেঞ্জ লোড মানে কি? ওই দরজা খোলা বাঁধা, এটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। এয়ার এয়ার দরজা খোলা বাঁধার জন্য যে তোমার ওয়ান ঢুকবে, সেটা একটা বড়। প্রোডাক্ট লোড, এটা একটা বড় জিনিস। আর মিশনারিজ কি? অন্যান্য জিনিস, মোটর বা ফ্যান বা আদার যেগুলো ইউজ করতেছি। মোটামুটি এই 4টার মধ্যে সব চলে আসছে। আমাদের ওয়ালের সাথেই কয়টা জড়িত? এই 1 2, কি বলো, এই 2টা জড়িত আছে কি ওয়ালের সাথে জড়িত। আবার এইটাই তো তোমার কি সাথে, মানে কি প্রোডাক্টের সাথে জড়িত, এটার দরজা খোলা বাঁধার সাথে জড়িত। আর এগুলো হচ্ছে কি আমার কি বলো, মিশনারিজের সাথে জড়িত। তাহলে এই যেটা তোমার এয়ার চেঞ্জ লোড, এটা তাহলে মোটামুটি 4টা ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। বুঝে আসছে বলো? মনে আসছে বলো? তাহলে ওয়াল হিট গেটের মধ্যে কি আসলে বলো? কন্ডাকশন আসবে, কনভেকশন আসবে, রেডিয়েশন আসবে। এয়ার চেঞ্জ লোডের মধ্যে কি আসবে? দরজা খোলা বাঁধা, এর মধ্যে কোন ভেন্টিলেশন থাকবে সেটা আসবে। প্রোডাক্ট লোড তো বোঝাই যাচ্ছে। মিশনারিজের মধ্যে বাকি সবগুলো। ঠিক আছে। এইটা হলো আমাদের 4টা ভাগে ভাগ করলাম। ঠিক আছে, এখন আসো নেক্সট আসো কিভাবে আমরা এগুলো ক্যালকুলেশন করব। ঠিক আছে, যে ফ্যাক্টর ডিটারমিন দ্য ওয়াল হিট গেট। এখানে দেখো ফাইনালি যে এ ইউ ডেল টি, এটা তোমার হিট ট্রান্সফার বলে আসছে। এ ইউ ডেল টি সিম্পল মেকানিজম। ইউ মানে কি? ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। টিডি মানে কি? টেম্পারেচার ডিফারেন্স। এ মানে কি? এরিয়া অফ ক্রস সেকশন। সে ধরো একটা ওয়াল, এটা ধরো প্লাস্টার আছে, ব্রিক আছে, আবার প্লাস্টার আছে, আবার ইনসুলেটর আছে, মানে 3টা 4টা লেয়ারের মধ্যে আছে। তাহলে আমরা প্রত্যেকটা যদি আমরা কন্ডাক্টিভিটি জানি, মানে যে কন্ডাকশন কন্ডাক্টিভিটি জানি, তাহলে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করতে পারবো।
তা এটা হচ্ছে নর্মাল, তাহলে আর টেম্পারেচার মানে ওয়ালে ইনসাইড টেম্পারেচার আউটসাইড টেম্পারেচার। এইটাকে বলা হয় কি বলো, ওয়াল হিট গেন। এটা হচ্ছে ওয়াল, এটার মধ্যে কিন্তু সব আসবে, কন্ডাকশন আসবে, কনভেকশন আসবে, এই দুটার মধ্যে সবকিছু আসবে, ঠিক আছে। এখন তোমরা এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে যতগুলো ইম্পিরিক্যাল যে রিলেশনশিপ গুলো ব্যবহার করতেছি, ইউনিটটা কিন্তু খেয়াল রাখবে। ইউনিট কিন্তু যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু তোমার কি হবে, তোমার ডিজাইনটা প্রপারলি হবে না। কারণ একটা কমন মানে একটা ইউনিটকে ব্যবহার করতে হয়, সাধারণত এসআই ইউনিট যদি ব্যবহার করে সবসময় এসআই ইউনিটটা খেয়াল রাখতে হবে। সেটার মধ্যে দেখো, যেমন এখানে আমরা যে করছিলাম সেখানে দেখো ইউনিট দেওয়া আছে, দেখো এই যে কিলোওয়াট, তারপর হচ্ছে কি রানিং টাইম আওয়ার, তারপরে কিলোওয়াট কি বলে বলো, এখানে কিলোওয়াট ইনস আমাদের কিলোওয়াট, বুঝা গেছে বলো। অর্থাৎ রানিং টাইম ফ্র্যাকশন হয় কিন্তু আওয়ারে থাকবে, মিনিট আসবে না। মানে কি যদি মনে করো 30 মিনিট না, এটা 0.3 আওয়ার, ঠিক আছে না। এই যে কিলোওয়াট, এটা সবসময় আমরা কি এইভাবে রাখতে হবে। ঠিক অনুরূপ ভাবে এই যে ডেলটি যেটা এর কি বলো, আমাদের ক্যালকুলেশন কি আসবে, ওয়াট আসবে। এর ভিতরে ইউনিট গুলি কি হবে, এই দেখো এরিয়া কি হবে, দেখো এটা লিখছে যে স্কয়ার মিটার, মনে থাকবে তো। এখানে কোনো অন্য ধরনের কোনো ইউনিট ব্যবহার করলে কি হবে, আমার মানে মানে ওয়ান টু অল সব একই ইউনিটে তোমার এটাকে মানে রাখতে হবে ডিজাইন কন্ডিশনে। তারপর ওয়াটার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এরপর তাদের জানে তা ওই যে ওয়াট পার স্কয়ার মিটার পার কেলভিন, দেখছো ওয়াট পার মিটার, এখানে কিলোওয়াট বলে না, ওয়াট পার মিটার পার কেলভিন। দা টেম্পারেচার ডিফারেন্স ইন কেলভিন, মনে থাকবে তো, এই যে টেম্পারেচার ইন দ্য ওয়াল ইন কেলভিন, এখানে তো সেলসিয়াস না কেলভিন। তা বুঝে আছে বলো। তাহলে এটা হচ্ছে কি সিম্পল আমাদের ফর্মুলা যেটা হিট ট্রান্সফার করে আসছে ইউ ডেলটি। ইউর মধ্যে আমাদের কি আছে, কন্ডাকশন আছে, মানে কনভেকশন আছে, এই দুইটা এখানে আমাদের চলে আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের, তাহলে বোঝা গেল ওয়াল হিট গেনের জন্য একটাই ফর্মুলা। এইটাকে আমরা তোমার ডিটেলসে যখন যাবো তখন দেখবো। ফর এক্সাম্পল দেখো, এটা এক্সাম্পল দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। ডিটারমাইন দ্য হিট ফ্লো রেট ইন ওয়াট through a wall 3 meter by 6 meter if the U factor for the wall is at watt per meter degree Kelvin and the temperature of one side of the wall is 4 degrees Celsius while the temperature on the other side is 35 degrees Celsius. The formula কি বলো, তাহলে কি হবে দেখো, এরিয়া কত বলো তো একজন, এরিয়া কত, এ ইউ ডেলটি, এ কত, 318 মিটার স্কয়ার, 3 into 4 কি ইউনিটটা কি হবে, মিটার স্কয়ার, মিটার স্কয়ার, মনে থাকবে তো, এই যে মিটার স্কয়ার। টেম্পারেচার ডিফারেন্স কি দেখো, দেখো আছে কিন্তু সেলসিয়াসে, কিন্তু লিখতেছি কেলভিন, একই কথা। তুমি যে তাহলে স্যার এটাকে স্যার মানে 273 যোগ না করে স্যার ডাইরেক্ট কেলভিনে 273 যোগ আর বিয়োগ করা তো একই কথা। একই কথা, এই ঠিক আছে। টেম্পারেচার ডিফারেন্স সব স্কেলেই সেম। হ্যাঁ, কিন্তু মনে রেখো যদি কোথাও আবার টেম্পারেচার যদি সেলসিয়াস থাকে, কিন্তু সিঙ্গেল যদি তোমার টেম্পারেচার থাকে কিন্তু এটা কেলভিন করে নিতে হবে। আর যদি ডিফারেন্স যার জন্য তুমি কিন্তু কেলভিনে লিখে ফেলবো, কোনো সমস্যা নেই। কিন্তু সেলসিয়াস লিখলে তোমার সমস্যা হবে কি, আর জায়গায় ক্রস হয়ে যেতে পারে এটার সাথে, যার জন্য এটা আমি রিস্ক নিব না। আমি করবো কি যে অলওয়েজ ট্রান্সফার টু কেলভিন, আর এখন যেহেতু ডিফারেন্স যার জন্য আমি কেলভিন লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে তো বলো। তাহলে এখন বসায় দেয় কোয়েশনে কি দেখো, বুঝে আসছে বলো, কত আসছে বলো, এই যে 206 কি বলো ওয়াট, কিন্তু আমি কি লিখবো কিলোওয়াট, মানে 0.206 কিলোওয়াট আর কি, বুঝে আসছে বলো। তাহলে কি আমাকে ক্লিয়ার আছে বলো। তাহলে বোঝা কথা এখানে তাহলে ইউ ফ্যাক্টর যেটা এখানে দেওয়া আছে, আর যদি কখনো দেওয়া ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে তখন আমি ইউটাকে বের করে নিতে হবে। দেখুন এখন আসুন, ইউটা আমরা এটা তো একটা সরাসরি বলা আছে, এই জন্য একটু সিম্পল ইউ ফ্যাক্টর কিভাবে বের করবো ভালো করে খেলতে, এগুলো তোমাদের হিট ট্রান্সফার তোমরা পড়ে আসে দেখো, টোটাল ইউ এই যে ঠিক আছে বলো, ইয়ার দেখো 1/f1 x/x1 x2 x2 x এগুলা কি তোমরা এই ইকুয়েশন কি নতুন দেখছো না আগেও দেখছো কখনো? কি বলো না, দেখছি স্যার। হ্যাঁ দেখছো না, হিট ট্রান্সফারে কম্পোজিট ওয়ালে যে তোমার হ্যাঁ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করার জন্য যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এখানে দেখো এখানে যে K1 K2 KT এগুলো তো কন্ডাক্টিভিটি। এখন যে কোটা তোমার ওয়াল হয়, সে ধরো একটা ওয়াল, এইটার মধ্যে মানে একটা, আবার দেখো এখানে এইটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে কনভেকশন কোএফিশিয়েন্ট। কনভেকশন কোএফিশিয়েন্ট কেন আছে, ওয়ালের পাশে যত এয়ার আছে, হয় স্টিল হবে অথবা মুভিং এয়ার হবে, সাধারণত ভিতরে স্টিল এয়ার বাইরে মুভিং এয়ার।
এটার জন্য কি হবে তোমার কনভেকশন কোএফিসিয়েন্ট যেটা রয়ে গেছে সেটা আমরা আনবো। আর এই যে থার্মাল কন্ডাক্টিভিটি, সে ধরে এখানে এসে প্রথম এসে সিমেন্ট, এরপর এসে তোমার কি আছে তোমার প্লাস্টার, তারপর হচ্ছে ব্রিক, তারপর ইনসুলেটর, এরকম যতগুলো হয় মানে তার 3টা হোক 4টা হোক 5টা হোক কি হবে, তাহলে আপনি দেখতে বলা, তাহলে কিন্তু বলা এই K1 K2 এগুলো কি, এগুলো ফিক্সড, এক একটা মেটেরিয়ালের জন্য এক এক ধরনের কে আছে, ওই কেটা আমি বের করে, আর এক্স এসে থিকনেস, এগুলো কি বলো থিকনেস। তাহলে আমাদের এই ফর্মুলার মধ্যে কি আছে বলো, একটা এসে কনভেকশন চলে আসলো ইনসাইড আর আউটসাইড, আর এর কন্ডাক্টিভিটি, আর এটা টোটালটা আসবে কি হবে, যদি আমি থিকনেস দেওয়া থাকে, থিকনেস কত কত মিলিমিটার থিকনেস, কত সেন্টিমিটার থিকনেস, সে তাহলে কি হবে আমি এটা পেয়ে যাব। ফর এক্সাম্পল দেখো একটা, এই কি লিখছি দেখো, assuming a wind velocity of a 3 meter per second, calculate the value of U for a wall constructed 200 millimeter sand aggregated building blocks insulated with 75 millimeter of polythene and finished on the inside with 30 millimeter cement plaster. কি বলতে বলো দেখি, ওয়ালটা কনস্ট্রাকশন বলো জেনে, কনস্ট্রাক্ট কি বলো, 200 মিলিমিটার কি সেক্রেট বিল্ডিং ব্লক, এই যে দেখছো না বিল্ডিং ব্লক দিয়ে তৈরি করে, ব্লক গুলো দেখো সিমেন্ট দিয়ে ব্লক দিয়ে তৈরি করে, ব্লক দিয়ে করা হয়েছে। আর এর ভিতরে কি আছে 75 মিলিমিটার কি আছে পলিথিন, এটা একটা ইনসুলেটর। আবার আরেকটা কি আছে ইনসাইড উইথ 30 মিলিমিটার সিমেন্ট প্লাস্টার, 3টা লেয়ার। এগুলোকে বলো একটা হচ্ছে এই যে বিল্ডিং ব্লক, এটা একটা কন্ডাকশন আছে, এবার থিকনেস দেওয়া আছে, আবার কি আছে পলিথিন, তার কি আছে তোমার থিকনেস দেওয়া আছে, আবার এটা কন্ডাক্টিভিটি বের করে দিতে হবে। 3 মিটার সিমেন্ট প্লাস্টার, এটা থিকনেস দেওয়া আছে, কি বের করতে পারবে তোমার থিকনেস, আর কি আমার কন্ডাকশন বের করতে হবে। আরেকটা দেখো তাহলে F1 আর Fi কোথায় পাবো, এই দেখো ভেলোসিটি দেওয়া আছে, অ্যাজুমিং এ উইন্ড ভেলোসিটি অফ এত মিটার, এর মানে কি ওয়ালের পাশ দিয়ে তোমার এয়ারটা ফ্লো করে কত মিটার এত, এটা কিন্তু আউটসাইড হবে, ইনসাইড তো স্টিল থাকবে, ইনসাইড কি থাকবে স্টিল, মানে কি এটা স্টিল এয়ার, এর মানে কি জিরো বেগে থাকবে। তা বুঝছো, তাহলে বলো এই ডাটাগুলো সব আছে না এখানে, কিভাবে বের করবো সেটা হচ্ছে কি দেখো, প্রত্যেকটা দিন আমাদের ডাটা শিট আছে, এই ডাটা শিট থেকে করসপন্ডিং পলিথিনের জন্য কত হবে, এটার জন্য কত হবে, এটার জন্য কত হবে, সবগুলো তোমার দেওয়া আছে। আমি এটা দেখাই দিব পরে তোমাদের, এখানে দেখাবো এই যে ফ্রম টেবিল 10.1, মানে এর কি তোমার এই ডাটা শিটটা এখানে আছে, একটু বলে আমি বের করে নিয়ে আসছি, তোমরা দেখো তাহলে একটু দেখে নিতে সুবিধা হবে। এই দেখো দেখছো না, ওই কথা 10.1, এই থার্মাল কন্ডাক্টিভিটি অফ মেটেরিয়ালস ইউজ ইন দা কোল্ড স্টোরেজ ওয়াল। এই যে তোমার চার্টটা, এটা কিন্তু কোল্ড স্টোরেজের জন্যই, আশারি হ্যান্ডবুক যেটা আছে এইটাই থাকবে, মানে এটা দেখো তোমরা ভালো করে খেয়াল করো কিভাবে টেবিলটা তোমার ই করবা, প্র্যাকটিস করবা। তো প্রথমে হেডিং থার্মাল কন্ডাক্টিভিটি মেটেরিয়ালস ইন দা কোল্ড স্টোরেজ ওয়াল গেল, এবার দেখো এই যে মেটেরিয়ালস এর ডিসক্রিপশন বলা আছে, তারপরে থার্মাল কন্ডাক্টিভিটি দেখো থার্মাল কে কি আছে, ওই যে ওয়াট পার মিটার ডিগ্রি কেলভিন, ঠিক আছে, তো আমরা ওখানে থার্মাল কন্ডাক্টেন্স, এটা যদি বলা হয় যে ওয়াট পার মিটার স্কয়ার মিটার, ওই যে কোএফিসিয়েন্ট অফ কন্ডাক্টেন্স, মানে 1/k যেটা কন্ডাক্টেন্স, এর মানে হলো এটা হচ্ছে কে, এটা হচ্ছে 1/k। এখন কখন কি দেখো তাহলে এই যে কে এর মান, এখন তুমি এখান থেকে তুমি মেশনারি আমাদের কি ছিল বলো দেখি, ওই যে ওটা ছিল কংক্রিট ব্লক ছিল না, কংক্রিট ব্লক, এই দেখো এই যে কংক্রিট ব্লক, ওই যে এখন তোমার কি বলতে 200, এই যে কংক্রিট ব্লক স্যান্ড এগ্রিগেটেড 200 মিলিমিটার, বুঝে আসছে বলো, তাহলে এটা কত দেখো এখানে কত, এটা আছে 5.11, হ্যাঁ এই যে স্যান্ড এগ্রিগেট, আর যে কংক্রিট স্যান্ড এগ্রিগেট হয় কত বলো 1.73, বুঝছো। এরপর তুমি দেখাবার নেক্সট আসো ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, কি ছিল এটা এখানে ইনসুলেটিং বলো দেখি, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস কি ছিল,
খেয়াল আছে এটা? আচ্ছা, পলিইউরিথিন হ্যাঁ পলিথিন আর একটা কি ছিল এখানে দেখো, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, গ্লাস ফাইবার, এই দেওয়া আছে গ্লাস ফাইবার, এই দেওয়া আছে এখানে যে কে এর মান দেওয়া আছে। আর আরেকটা চার্টে দেখো আরেকটা টেবিল বলছি কিনা, ওটা সব লেখা আছে। দেখো পলি, প্লাইউড, ব্রিক, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, সেলুলার, এই যে পলিয়েস্টার, এই যে পলিথিন, দেখছো যে পলিথিন, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমার ডাটাগুলো তাহলে এখন এই ডাটা চলে আসবে। বলো তো এটা ইউনিট কত বলো? 0.025 বা 0.036 ইউনিট কত? ওয়াট পার মিটার কেলভিন। এই যে ওয়াট পার মিটার বাই ডিগ্রি কেলভিন, ঠিক আছে? আর যে 1/k হয় তাহলে সরাসরি এখানে মান চলে আসছে, ঠিক আছে? এটা এখন তুমি ওখানে যাও, ওই যে তোমার ওইটাই এই দেখো, তাহলে দেখো এই দেখো 200 মিলিমিটার স্যান্ড এগ্রিগেট ব্লক, মনে আছে যে 5.11, এই যে এটা কিন্তু এটা কি আছে, কন্ডাক্টর চলে আসে 1/k এর মান সরাসরি। পলিথিন দেখো, পলিথিন এই যে k 0.025, ঠিক আছে? হ্যাঁ বলো। তারপর দেখো সিমেন্ট প্লাস্টার। এই এখন আসো আরেকটা, ওইটা বুঝে আসছে বলো, তাহলে আমরা বের করতে পারবো না ওখান থেকে। এখন আরেকটা আসো, কনভেকশনটা কি হবে? কনভেকশন, যে দা কনভেকশন কোএফিশিয়েন্ট, ইনসাইড কনভেকশন করছে, আউটসাইড কনভেকশন কোএফিশিয়েন্ট, এটা দেখাই দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো লাস্টে দেখো, শেষের দিকে দেখো, এই যে কনভেকশন কোএফিশিয়েন্ট বালকে খাবে, এটা মুভিং এয়ার, স্টিল এয়ার, তাহলে বোঝা গেল যদি আমরা ইনসাইড ধরি এই যে 1/f0, এই দেখো 9.37, আর মুভিং এয়ার কত ছিল বলো? মুভিং এর কত ছিল? এই যে 3.535 মিটার অর এত, তাহলে এই মিটার বেগে যদি হয় তারপর 22.7, ঠিক আছে বলো? তাহলে কি গেল, তো আমরা যে কনভেকশন কোএফিশিয়েন্ট আমরা পেয়ে গেলাম, আবার কি এখানে স্টিল এর জন্য পেলাম, মুভিং এর জন্য পেয়ে গেলাম। তাহলে ফাইনাল যেটা আমাদের দাঁড়াইলো, দেখো এখন অর্থাৎ বোঝা গেল কত কাজ কি, টেবিল থেকে আমি ডাটা গুলো নিয়ে নিলাম, তার তুমি এখন বসায় দাও যে 1/u সমান এই তৃতীয় গুলো বলো। স্যার এগ্রিগেট ব্লকের জন্য যেটা লিখতেছি স্যার আমরা, ওটা আমরা 1/c লিখতেছি আর কি, কিন্তু এখানে স্যার x/c হওয়ার কথা না, মানে উপরে 1 যেটা ওখানে আসলে 0.2 হওয়ার কথা না, 200 মিলিমিটার না? এখন 200 মিলিমিটার যেটা আছে, যে যদি তুমি টোটালটা আছে দেখো, এটা খেয়াল করে দেখো আবার একটু, যে টোটাল বলে আছে দেখো, এই যে এটা তুমি খেয়াল করো। স্যার আপনি একটু সূত্র ইকুয়েশনটাতে একটু জানছেন 1/u। হ্যাঁ আমি বলতেছি, যাচ্ছি তোমাকে এটা দেখে নিয়ে আসি, দেখো ভালো করে খেয়াল করো। এখানে এই দেখো, এই যে পুরা এটা তো এই যে ডাটা দেওয়া আছে যেটা, হ্যাঁ 1/k এর মান, এটা টোটাল 200 এর জন্য এটা দেওয়া আছে ডাটা। আচ্ছা, এটা 200 এর জন্য দেওয়া আছে, আমার উপরে 200 বাই এটা এই যে না এই 200 এর জন্য এটা দেওয়া আছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে সিঙ্গেলের জন্য, তো তখন এখানে আবার ঠিক দিয়ে গুণ করতে হবে, এই যে এগুলোতে ঠিক দিয়ে গুণ করতে হবে, ক্লিয়ার আছে তো? এটা টোটালের জন্য দেওয়া আছে, এই জন্য কন্ডাক্টর বলা হয়েছে। যদি এখানে যদি তোমার যে 200 কিন্তু তোমার আছে তোরা 500, এখানে দেওয়া আছে 200, তখন কি করতে হবে বলো? তখন 500 দ্বারা গুণ করে 200 দ্বারা ভাগ করতে হবে। এই যে ভাগ করতে হবে, বুঝে আসছো বলো? কারণ কি আমি বলি, এটা কারণ হচ্ছে যে সাধারণত কোল্ড স্টোরেজ এগুলো সব ডিফাইন্ড, এগুলো খুব স্ট্যান্ডার্ড, যার জন্য কেউ এটি ইউজ করবে, কেউ এটি ইউজ করবে, কেউ এটি ইউজ করবে, কেউ ইউজ করবে। এটা হচ্ছে তার যে কি ধরনের সেখানে ইনসুলেটর মানে প্রোটেকশন দিতে চাচ্ছে সেটার উপর নির্ভর করে এটা করতে, যার জন্য একদম পুরা ডিফাইন করে দিয়ে দিচ্ছে, এখন যাতে কোনো আমার কি ক্যালকুলেশন এরর যত কমানো যায়, যার জন্য কি একদম পুরো ডিফাইন করে দিচ্ছে, এগুলি স্ট্যান্ডার্ড, এগুলি ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা
তাহলে এখন আমরা যেটা কোথায় ছিলাম, তাহলে এখন দেখো সিম্পল ক্যালকুলেশন দেখো এই বসাই দিলে এই যে দেখো ওই যে দুইটা টার্মে শুধু কি ওই সিকোয়েন্স গুলো আসছে, এইটা কিন্তু আসে না, এটা আসে না। তাহলে ফাইনালি কত আসলো, ইউ এর মান বুঝে আসতে গেল। তাহলে এখন তো ইউ পেয়ে গেলাম, তাহলে কি হবে বলে এখন আমি হিট ক্যালকুলেশন দিয়ে আমাদের থাকবে করে ফেলবো, ঠিক আছে। তো আরেকটা আসো দেখো, কুলিং ক্যালকুলেট দ্য এয়ার চেঞ্জ লোড। এয়ার চেঞ্জ লোড মনে আছে তো, এটা কি বলো, এয়ার চেঞ্জ লোডটা কি? এই যে স্যার, দরজা যা খুলতে বন্ধ হচ্ছে, লোডিং আনলোডিং দরজা যে খোলা হবে তখন এটা সম্পূর্ণ কি দ্য এম এনথালপি চেঞ্জ, মানে কি, মানে ইনসাইড এনথালপি আউটসাইড এনথালপি, এই দুটা চেঞ্জ। এনথালপি আমরা জানি কিলো কি বলো, কিলো জল বা কিলো জল পার কেজি থাকে, কিলো জল পার কেজি। তাহলে মাস দিয়ে গুণ করলাম, অর্থাৎ কি পরিমাণ বাতাস ঢুকতেছে, এটা এনথালপি ডিফারেন্স, ঠিক আছে। আসবে কি কিলোওয়াটের, মানে কি এখানে যে কেজি পার মিটার, কেজি পার সেকেন্ড বা কেজি পার মিনিট থাকবে, এখানে থাকবে কিলো জল পার কেজি, তাহলে টোটাল হিটটা আসবে। তাহলে এখন কি কিলো জল পার সেকেন্ড মানে কি কিলোওয়াট, তাহলে বোঝা গেল। এখন তোমাদের খেয়াল রাখতে হবে সবসময় যে ইউনিটটা কি বসাবা। এই লেখা আছে দেখো, মাস অফ দ্য এয়ার ইন্টার দ্য স্পেস কিলোগ্রাম পার সেকেন্ড, মনে থাকবে তো কিলোগ্রাম। যদি তোমার কেজি পার মিটার মিনিট থাকে, আমি কেজি পার সেকেন্ড করে নিব। এনথালপি কি আছে, এই দেখো জোল পার কিলো জোল পার কিলোগ্রাম, ঠিক আছে। আবার এখানে কিলো জোল পার কিলোগ্রাম, আমি এই ফর্মুলা ইউজ করতে গেলে যদি আমি কিলোওয়াট পাইতে চাই, তাহলে এই ইউনিট গুলো আমাদের ব্যবহার করতে হবে। যদি অন্য ইউনিট থাকে, এটা কনভার্সন করে ইউনিটে নিয়ে আসবে, ঠিক আছে। তা বোঝা গেল। এখন যদি আমরা ধরো ইনসাইড আর আউটসাইড এনথালপি বাই করতে পারি, তাহলে কি করতে, আমি এটাও বলা থাকে যে টেবিল 10.6 এতে বলা আছে যে 10.6 বলতে আছে, তখন কি হবে ওই ইনসাইড আউটসাইড এর এয়ারের কন্ডিশন বলা আছে, তখন কি এখান থেকে আমরা এনথালপিটা বাই করতে পারবো, বুঝতে পারছো। ফর এক্সাম্পল, a rate of air infiltration into the refrigerated space is 8 liter per second. If the inside of the cooler is maintained at 2 degrees Celsius and the outside temperature, driver temperature and humidity are 30 degrees Celsius and 50% humidity respectively, determine the air change load in kilowatt. আবার বলি, a rate of air filtration into the refrigerated space is 8 liter per second, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, কিন্তু আমাদের ওখানে আছে কিন্তু কেজি। If the inside of the cooler is maintained 2 degrees Celsius as a storage temperature and the outside dry bulb temperature and humidity are 30 degrees Celsius and 50% humidity respectively, determine the air change load in kilowatt. তাহলে কি করতে বলা, আমাদের কেজি বাই করতে হবে, আবার কি বাই করতে হয়, HI আর HO বাই করতে হবে। লিখেছে দেখো, by interpolation in the table 10.6 the enthalpy change factor is এত। এখন আমি তোমার দেখাই ওইটা কিভাবে আসে, এটি খেয়াল রাখো। কত ছিল টেবিল, কত কিলো ছিল বলো দেখি, 6AB। 10, এটা 10.6 হ্যাঁ 10.6 দেখো, এই যে মানে আমি কিন্তু মার্ক করে দিছি তোমাদের বুঝার সুবিধার জন্য, দেখো মার্ক করে দিলে তুমি বুঝতে পারো, কিন্তু তোমাদের যে টেবিলে এগুলো থাকবে না, আমি মার্ক করে দিলে তোমাদের বুঝতে। দেখো এই দেখো, কিলো জল পার লিটার রিমুভড ইন দা কুলিং এয়ার ইন স্টোরেজ কন্ডিশন। এখন কিভাবে বার করে দেখো, তাহলে আমার দেখো রুম টেম্পারেচার কত ছিল, ওই যে স্টোরেজ টেম্পারেচার কত ছিল, 5 ডিগ্রি মেবি স্যার। এই যে 2 ডিগ্রি। তাহলে কি হবে, এই দুটার মাঝে এই যে স্টোরেজ টেম্পারেচার কত ছিল বলো, 2 ডিগ্রি, নাকি ভুলে গেছো, 2 ডিগ্রি। তাহলে ইন্টারপোলেশন, এই যে ইন্টারপোলেশন করতে হবে স্যার 05। আবার বাইরে ইসের টেম্পারেচার কত ছিল বাইরের, 30 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি কত ছিল 50%, বুঝছো তো। তাহলে দেখো এই 30 ডিগ্রি ক্রস মিনিং কিন্তু তিনটা ডাটা আছে, 50%, 60%, 70% হিউমিডিটি। তাহলে আমি কি করবো, 30 নিলাম, তারপর 50 নিলাম, এখন তুমি এখানে আসো, ইন বিটুইন এখানে ইন্টারপোলেশন করো, 5 এর জন্য এত, 0 এর জন্য এত, 2 এর জন্য কত হবে, সেটা কত 0.0 কত 0.056 বা হ্যাঁ 0.056 বা 57 একটা হবে, ইন্টারপোলেট করে আমি এটা বের করে ডাটা নিয়ে যাবো, বুঝে আসছে বলো। এখন দেখো এটা ইউনিটটা কি বল, দেখো
এই যেটা পাইলাম সেটা কি পেলাম আমরা? এই যে কিলো জল পার লিটার, কিলো জল পার লিটার, ঠিক আছে তো? এখন আসো, এরপরে আর দেখো যদি আরেকটা লাগে আমাদের, এটা যদি আরো একটা ডাটা থাকে, দেখুন যে আরো দেখো এটাতে 25 ডিগ্রি হয়, আরো যদি লো টেম্পারেচার হয়, এই যে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 25 ডিগ্রি, সব ডাটা এখানে আমরা নিতে পারবো। যেতে বলে যে 2 ডিগ্রি যদি লো টেম্পারেচার হয় তাহলে এখানে আসবে। তাহলে বুঝে একটা এই যে 10, তাহলে 6 আর এই 6 এর বির মাধ্যমে আর কি করতে পারবো আমরা, মানে টোটাল হিট এক্সচেঞ্জ পেয়ে গেলাম, ঠিক আছে তো? তাহলে এখন দেখো এই দেখো তখন এই যে এই লিটার পার সেকেন্ড, ঠিক আছে, কিলো জল, এই যে ওই যে কত ছিল, ইন্টারপোলেট করে আসলে 0.0598 এই লিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন আসছে, এখন তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমাদের ফর্মুলা ছিল কি বলো, এই যে কি ছিল, এই যে কিলোগ্রাম পার সেকেন্ড, কিলোগ্রাম পার সেকেন্ড। কিন্তু এখন যেটা হচ্ছে দেখো, আমি যদি তোমার কিলোগ্রামে কনভার্ট করি জিনিসটা একই দাঁড়াবে, কিন্তু কথা হচ্ছে যেহেতু এখানে আমাদের টেবিলে দেওয়া আছে লিটারে, আমি লিটার দিয়ে করে দিলে আমাদের কোনো সমস্যা নেই, বুঝছো তো? ক্লিয়ার করতে পারিনি। আমাদের যে এনথালপিক চেঞ্জ সেটা কিন্তু লিটারে এগেনস্টে বলা আছে, লিটার দেওয়া আছে, তবে আমাদের এই দেখো কিলো জুল পার লিটার। সুতরাং কি হবে, আমি এখান থেকে লিটার দিয়ে গুণ দিলে আমি টোটাল কিলোটা পেয়ে যাবো, কোনো পার্থক্য নেই। যেহেতু আমাদের এখানে যদি চার্টে যদি থাকতো এটা কি যে কিলো জোল পার কেজি, তাহলে আমার এখানে কেজি লাগতো, আর যেটা কিলো জোল পার লিটার আছে আমার এখানে লিটার হলে কি আমাদের ডাটা পেয়ে যাবো। অর্থাৎ টেবিলে সাধারণত পার লিটারে, কারণ এটা সাধারণত সহজ লিটারটা, কারণ হচ্ছে কি তুমি এই যে একটা দরজা দিয়ে বাতাস কি পরিমাণ ঢুকলো, ওজনটা ক্যালকুলেশন করা সহজ না ভলিউমটা ক্যালকুলেশন করা সহজ? বলো দেখি। ভলিউম। ভলিউম কেন? ওই রুমের ভলিউম তো এয়ারের ভলিউম, বুঝতে পারিনি। রুমের যে ভলিউম ওটা তো এয়ারের ভলিউম, দরজা খুললে যে বাতাস যদি ঢোকে তা কি একটা বসে থাকবে বাতাস না পুরো রুমটা ক্যাপচার করবে? পুরো রুম ক্যাপচার করবে। তাহলে তো ভলিউম, তাহলে আমাদের মেজারমেন্ট করা সহজ হয়ে গেল না? ঠিক আছে, আচ্ছা। এরপর আসো প্রোডাক্ট লোড। প্রোডাক্ট লোড কি ছিল মনে আছে তো? প্রোডাক্ট লোডটা কি ছিল? রেফ্রিজারেটিং ইফেক্ট, ওই প্রোডাক্টের যে প্রোডাক্ট আমি রাখবো, এটা সিম্পল, এমএস ডেলটি, কি পরিমাণ রাখলাম, তারপর কি স্পেসিফিক হিট কত, টেম্পারেচার ডিফারেন্স কত, এই দেখো স্পেসিফিক হিট, তারপর কি এখানে টোটাল কত কোয়ান্টিটি, কত টন, কত কিলো টন আমি রাখলাম, আর স্পেসিফিক ওই যে মেটেরিয়াল যেটা রাখবো তার স্পেসিফিক হিট কত, আর টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে, আমি কত টেম্পারেচার ঢুকাইলাম আর প্রিজার্ভিং টেম্পারেচার কত, বুঝে আসছে বলো? আমি সে ধরো পটেটো রাখলাম, এখন লিখলাম যে এখানে 1000 টন, এই পটেটো স্পেসিফিক হিট আছে, তারপর কি আছে বলো, এটা এখন আবার আমি যখন ঢুকাইলাম তখন এটা 30 ডিগ্রি সেলসিয়াস, আমি প্রিজার্ভিং টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস, তো কত টেম্পারেচার কত, 30/2, ওটা স্পেসিফিক হিট কত সেটা বের করে নিলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো, এ 3500 কিলোগ্রাম মানে কত, 3500 কিলোগ্রাম অফ ফ্রেশ বিফ enter a chilling cooler at 39 degrees Celsius and are chilled to 7 degrees Celsius each day. Compute the product load in kilojoule. সিম্পল, তাতে কি আছে বলো, এম দেওয়া আছে, এখন স্পেসিফিক হিট কত, এইটাই টেবিল দেখো 10.7, এই যে কত টেবিল 10.8 স্পেসিফিক হিট অফ দ্য বিফ অ্যাবভ ফ্রিজিং। এটা এখন এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে দুইটা কন্ডিশন আছে, মানে আমি কি বিফটাকে কত ডিগ্রিতে আমি রাখবো, এটা দুইটা কেস আছে, একটা হচ্ছে অ্যাবভ ফ্রিজিং, একটা হচ্ছে বিলো ফ্রিজিং। এই যে অ্যাবভ ফ্রিজিং, বিলো মানে জিরোর উপরে বা নিচে দুইটা স্কেল। এখন তুমি এখানে দেখো, বুঝে আসছো? এখন এই ডাটাটা আমরা কেন বের করবো, ঠিক আগের মতো না, এটা ক্লিয়ার হয়েছে বলো? আমরা কোন টেবিলে যাব, 10.8, কিসের জন্য যাব বলো, ওই যে স্পেসিফিক হিটের জন্য।
কত ছিল বলো? 10.7। এই দেখো ভালো করে খেয়াল করে দেখো, ওটা কত কত ছিল তোমার? 10.8 স্যার। 10.8। এই দেখ পুজো তাহলে কি ছিল আমাদের বলো? ফ্রেশ বিফ এই যে 10.8 মার্ক করা থাকবে। চিলি ভেজিটেবল এই যে না 10.8 না 10.9 স্যার বিফ তো স্যার প্রথম দিকেই ছিল স্যার। প্রথমে ছিল প্রথমেই। হ্যাঁ এই যে ফ্রগ ফিশ না মিট তো স্যার, এটাই তো মিট। মিট না বিফ এখানে স্যার আছে এর আগেরটা স্যার, আগেরটা স্যার, আগেরটায়। এই যে এই যে মিট স্যার, এই যে বিফ স্যার এই স্যার এটা না? বিফ ফ্রেশ স্যার, ফ্রেশ বিফ স্যার। ফ্রেশ বিফ। এরপরে যাও যেটা দেখবা তোমরা, যেটা আমরা দেখাচ্ছি, যাও স্পেসিফিক হিট। এই যে স্পেসিফিক হিট বিফ, এই দেখো বিফোর ফ্রিজিং আফটার ফ্রিজিং, বুঝছো তো? তাহলে আমাদের টেম্পারেচার কত ছিল? 7°C। এটাকে বিফোর ফ্রিজিং না আফটার ফ্রিজিং? বিফোর ফ্রিজিং। বিফোর ফ্রিজিং মনে থাকবে তো, মানে 0 নিচে হলে আফটার ফ্রিজিং, 0 উপরে হলে বিফোর ফ্রিজিং। কোনটা নিব আমি? এই যে 3.18। স্যার 3.14 স্যার। হ্যাঁ 14 না এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না এর উপরেরটা স্যার। এর উপরেরটা Yes, স্যার এটা স্যার 3.14। থ্যাংক ইউ, বুঝে আসছে? আচ্ছা তাহলে মোটামুটি কোথায় তাহলে হয়ে গেল আমাদের, বুঝে আসতে বলো? সিম্পল, এখানে আমরা এটা করে দিতে পারলাম। এরপরে যাও নেক্সটে আসো, ডিটারমাইন দ্য প্রোডাক্ট লোড কিলোওয়াট। এখন ভালো একটা জিনিস খেয়াল করতে হবে, আরেকটা এটা তো চিল, ডিটারমাইন দ্য প্রোডাক্ট লোড ইন কিলোওয়াট অ্যাজুমিং দ্যাট দ্য বিফ ডিসক্রাইব ইন দ্য এক্সাম্পল ইজ চিলড ইন 20 আওয়ার্স। বুঝছো এখানে এই যে এটা কি বলছে বলো? এখানে যেটা আমরা ক্যালকুলেশন করে পাইলাম, হ্যাঁ এই যে ক্যালকুলেশন করে পাইলাম এখানে 24 ঘন্টার জন্য। এখন ওখানে পাইছি কতর জন্য? আমরা কি বলছে এখানে? আগের এক্সাম্পলটা স্যার আগেরটা স্যার 24 ঘন্টা ছিল স্যার, এখন স্যার 20 ঘন্টার জন্য বের করতে বলছে। হ্যাঁ এটা কত? ওই যে এমসিটি ডিজায়ার্ড কুলিং টাইম ইন সেকেন্ড, এটা হচ্ছে ফর্মুলা। আগে তো 24 ঘন্টা, এখন তো ওইটা দিয়ে 24 ঘন্টা, এখন তো 20 ঘন্টার জন্য যেটা আসবে সেটা তুমি করে নিয়ে হয়ে যাবে। ঠিক আছে তো? এই লেখা আছে এখানে to be cooled over a 24 hours period. However, in many instances, the desired cooling time may be less than 24 hours. Since the time is always ওই যেটা আমরা প্রথমে করে আসলাম সেটি এটা। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি আমরা 20 ঘন্টার জন্য হলে ডিজাইন হিসেবে 24 ঘন্টার জন্য, ওই যে 20 দিয়ে ভাগ 24 ঘন্টার জন্য করা আছে, 20 ঘন্টার জন্য যেটা আসবে ভাগ করা আছে। আচ্ছা এখন আমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যাচ্ছি, সেটা দেখো যেটা তোমার বেশি দরকার। এইটা এই ইম্পর্টেন্ট, এটা দেখো, এটা প্রায় পরীক্ষাও থাকে, ভালো করে খেয়াল করো। প্রোডাক্ট ফ্রিজিং এন্ড স্টোরেজ, বুঝছো তো? প্রোডাক্ট ফ্রিজিং এন্ড স্টোরেজ, when a product is to be frozen and stored at a some temperature below its freezing temperature, the heat involved is calculated in 3 parts। ভালো করে, যেটা আমরা ভুল করি, মানে সে ধরো একটা মেটেরিয়াল, সে ধরো একটা বিফ, এটা তোমার 30°C আছে, এখন আমি -15°C এটা প্রিজার্ভ করবো, সেখানে আমার মানে হিট ক্যালকুলেশন কয়টা আসবে?
তিনটা। হ্যাঁ, গুড গুড গুড। আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে। প্রথম ভাবে কি বলো? সেন্সিবল হিট। তারপর কি বলো? পরেরটা কি? Lateral lift of ল্যাটেন্ট evaporation. হিট। তারপর কি? আবার কি? সেন্সিবল হিট। মানে প্রথম হলো 30 থেকে 0 তে নামাইতে হবে, তারপর কি ওখানে ল্যাটেন্ট হিট করতে হবে, পরে আবার 0 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস নামাইতে হবে। এটা কি সবাই বুঝছো নাকি না? আরো দু একজন রেসপন্স করো তো আমার কথাটা। যদি জি আমি স্যার, 30, বুঝছি স্যার। স্যার হ্যাঁ, আরেকবার বলেন স্যার। এখন আমার একটা প্রোডাক্ট 30 ডিগ্রি সেলসিয়াসে আছে, এখন এটাকে -20 ডিগ্রি সেলসিয়াস আমি নিয়ে যাব, তাহলে কি আমি 30 -20 ডিগ্রি সেলসিয়াস করে এমএস ডেলটিতে হয়ে যাবে, না আরো স্যার। কোনো? হ্যাঁ, কি করতে হবে প্রথমে বলো? 30 থেকে স্যার প্রথমে 0-তে আনতে হবে, এরপর স্যার 0 থেকে স্যার ওখানে এনে ল্যাটেন্ট হিট দিতে হবে, তারপরে আবার 0 থেকে মাইনাস। গুড গুড, 3টা স্টেজ হবে, এটি হচ্ছে আমাদের মেইন কথা। এখানে কোনো কনফিউশন করা যাবে না, ঠিক আছে তো? তো সেটি দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা তো প্র্যাকটিস করে আসতে যাবো। 300 কিলোগ্রাম অফ পোলিট্রি, মানে ওই যে কি মুরগির মাংস না, ইন্টারসিলার এট 5 ডিগ্রি সেলসিয়াস and are frozen and sealed to a final temperature -50 degrees Celsius for storage in 12 hours. Compute the product load in the kilowatt. ঠিক আছে না? এই দেখো তাই তা আমাদের ওই টেবিল থেকে কিভাবে যে স্পেসিফিক হিট বের করে নিলাম, ঠিক আছে? ওই যে ল্যাটেন্ট হিট বের করে নিলাম, এই যে ল্যাটেন্ট হিট বের করে এটাও আছে তোমার ওই এক জায়গায় আছে। তারপর ফ্রিজিং টেম্পারেচার -3 ডিগ্রি, এইটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখো। এই যে এক একটা মেটেরিয়ালসের ফ্রিজিং টেম্পারেচার কিন্তু ডিফারেন্ট। যেটা আমরা 0 বলছি সেটা শুধু অনলি ফর আইস, সরি আমি এটা কি, অর্থাৎ এই যে ফ্রিজিং টেম্পারেচারটা এটা কিন্তু আমরা 0 না, অলওয়েজ 0 না, এটা অনলি ফর ওয়াটার। বাকি অন্যান্য মেটেরিয়াল যেগুলো আছে ওটা ফ্রিজিং টেম্পারেচার ভিন্ন, যেমন ফ্রিজিং টেম্পারেচার -3 ডিগ্রি সেলসিয়াস ফর কি পোলিট্রি, ঠিক আছে? বিপের জন্য আলাদা হবে, ওইটার জন্য আলাদা হবে। এটা আমরা এর থেকে পাবো কোথায়? ওই চার্টের থেকে বলা, চার্টে বলা থাকবে, এখানে বলা থাকবে যে ফ্রিজিং টেম্পারেচার কত, টেবিল 10.80 বলা থাকবে, এটা ফ্রিজিং। ওই যে বড় একটা চার্ট দেখলাম না আমরা, ওই স্পেসিফিক আছে, ফ্রিজিং টেম্পারেচার আছে, সবগুলো দেওয়া আছে, এখান থেকে পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের দেখো স্পেসিফিক দরকার আছে, তারপর দেখো কয়টা, দেখো এখন সুতরাং দেখো কয়েকটা জিনিসে অ্যাবভ ফ্রিজিং, এরপরে বিলো ফ্রিজিং, এটা সেন্সিবিলিটির জন্য লাগবে, এমএস ডেলটির জন্য, আর এটা হচ্ছে ল্যাটেন্ট হিট, ঠিক আছে? ল্যাটেন্ট হিট, তিনটা জিনিস আসবে। একটা হলো স্পেসিফিক হিট অ্যাবভ ফ্রিজিং, অ্যাবভ ফ্রিজিং মানে কত, 5 থেকে কত -3, আর কি বলো -3 থেকে 15, আর একটা কত বলো ল্যাটেন্ট হিট। এই তিনটার সামেশন মিলিয়ে করা হবে কি, এই যোগ করলে ফাইনালি কি হবে দেখো। এখন আমাদের ইকুয়েশন দেয় এই যে এমএস ডেলটি, এটা সেন্সিবল, এটা হচ্ছে ল্যাটেন্ট, আবার এটা সেন্সিবল, তারপর এই যে টোটালটা যোগ করলে হবে কি এটা। এখন আসলে 12 ঘন্টার জন্য 12 দিয়ে গুণ, আচ্ছা বিরুদ্ধে, ঠিক আছে? প্রতি আওয়ারের জন্য এত কিলোওয়াট, এটা বুঝে আসছে? বলো ক্লিয়ার হয়েছে নাকি আর একটু ব্রিফ করবে এটা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, প্রোডাক্ট লোডে তোমাদের বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে যদি ফ্রিজিং এর নিচে হয় তাহলে 3টা স্টেপ, এবং যে মেটেরিয়ালস লাগবে তার ফ্রিজিং টেম্পারেচার ডিফারেন্ট। একটা হচ্ছে রিসপিরেশন হিট, রিসপিরেশন মানে কি, এখন একটা মজার জিনিস হলো দেখো, আমরা যে প্রোডাক্ট গুলো রাখবো, এইটা কিন্তু যদি মনে করো পুঁই শাক বা লাল শাক, এই জাতীয় সবুজ জাতীয় যদি তোমার প্রোডাক্ট রাখি, এটা কি রিসপিরেশন থাকবে না? শ্বাস প্রশ্বাস, আমি বুঝতে পারিনি। ইয়েস স্যার। এটা হচ্ছে তোমার কিন্তু প্রোডাক্টেরই, মানে প্রোডাক্টের মধ্যে যদি তোমার সবুজ জাতীয় কোনো কিছু আমাদের রাখি, এটা রিসপিরেশন, ওখানে শ্বাস করতে, এখানে কি আমাদের কিছু হিট এখানে জেনারেট হবে, সেটা একটা ক্যালকুলেশন আছে রিসপিরেশন হিট। এটা দেখো ভেজিটেবল যদি হয় এটাকে আমার কাউন্টে নিয়ে আসতে হবে, এটা সিম্পল মাস অফ প্রোডাক্ট রিসপিরেশন রেট, এটা সরাসরি তুমি টেবিল থেকে পেয়ে যাবে। রিসপিরেশন রেটটা কোথায়, টেবিল থেকে পাওয়া যাবে, যে টেবিল 10.12, এই টেবিলে গেলেই তোমার ওই ভেজিটেবল যেটা, যে ভেজিটেবল তোমার দেখাইছিলাম কতগুলা, ওই ভেজিটেবল করেসপন্ডিং গেলে তুমি রিসপিরেশন রেটটা পেয়ে যাবে, ঠিক আছে? এখন আছে মিসেলিনিয়াস, মিসেলিনিয়াসটা কি বলো? এটা হচ্ছে তোমার মানে সে ধরো বলো 10টা ভালভ আছে নাকি, বলেন তোমার ওইটাকে 10টা ভালভ আছে, প্রত্যেকটা ভালভ তোমার 50 ওয়াট করে, ভালো করে খেয়াল করো, 50 ওয়াট করে 10টা ভালভ আছে, তাহলে টোটাল ওয়াট কত?
500 500 500 স্যার ঠিক আছে, এটা কয় ঘন্টার জন্য চলবে? যতক্ষণ 24 চালায় hours হ্যাঁ, তা 24 না, 24 চলবে না তো। তোমার রাইট সারাক্ষণ যখন চালাইবে না যতক্ষণ চালাবো স্যার। তোমার লোডিং আনলোডিং না হলে তাহলে ওদিকে অন্ধকার ওয়ার্কিং আওয়ার চলবে আর কি। ওয়ার্কিং করা চলবে, বুঝতে বল? এই জন্য এটা ঠিক আছে তো। এই যে ফর এক্সাম্পল এই দেওয়া আছে, এই যে একটা এক্সাম্পল দেবো, এই যে, ঠিক আছে। এরপর যদি কোনো মোটর থাকে, যদি মোটর থাকে ওই পাওয়ার ফ্যাক্টর গুণ করে ওয়াটটা আসবে, সেটা বলা আছে কিলোওয়াট, নাম্বার অফ পিপল। এখন আরেকটা আসো, এর মধ্যে আরেকটা আছে যে এই যে তোমার কি বলে লাস্টটা কই, বিসিলেসে একটা গেল আমাদের কি বলা কোনো ইলেকট্রনিক্স বা ডিভাইস যেগুলো আছে সেটা, তাই স্পেস হিট গেন মোটর এন্ড আদার সেটা তো করেছে। আরেকটা আসে সেটা হলো দেখো এই যে কোথায় গেল এটা, মেডিস ক্যাপাসিটি। এটা তো তোমার এই যে মানুষের যেটা কতজন মানুষের যদি তো এখানে আছে না, মানুষ যখন শরীর থেকে তো হিট যেটা বের হয় সেটা ক্যালকুলেশন কিভাবে করবে? বুঝতে পারিনি। মানুষের শরীর থেকে হিট বের হবে না, সেই হিটটা কত হয় এটা দেখো, এই যে প্রতি মানুষের কত বের হয়, টেবিল 10.14 আছে, মানে পার পার্সন কতগুলো বের হবে, এন্ড কতজন লোক কাজ করতেছে, কয় ঘন্টা কাজ করতে, 24 ঘন্টার জন্য কথা। এই যে হিট ইকুইভ্যালেন্ট, এটা তো কোথায় পাবা? টেবিল 10.40 দেখাই দিব নাকি না বের করতে পারবা? স্যার পারবো স্যার হ্যাঁ, তাহলে পারবো। তোমার 15 জন লোক কাজ করতেছে, একজনে কত হিট, এখন কত ঘন্টা তারা কাজ করবে? 24 ঘন্টার জন্য স্যার 24 আওয়ার্স স্যার ভাগ করে দিলে হয়ে যাবে বাক্য লেখা যাবে। থ্যাংক ইউ। এখন আসো, তুমি যতই তুমি পিএসসি করো, কিন্তু যদি তুমি ডিজাইন যেটা হলো, যেটা একটা সেফটি ফ্যাক্টর মানে কি, এটা সেফগার্ড অফ দ্য ইঞ্জিনিয়ার, সেফগার্ড অফ দ্য ইঞ্জিনিয়ার। তুমি যতই প্রিসিশন করো, যদি তুমি যখন প্র্যাকটিক্যালি যখন কনস্ট্রাকশন করতে যাবা, ওই ধরনের মেশিনারি তোমার যদি কমপ্লিট ওরকম ফিট কখনই হবে না 100%। যার জন্য আমি যে লোডটা ক্যালকুলেশন করবো, তার এর সাথে কি আরো 10% বা 5 থেকে 10% কি করতে হয়, আমাকে এটা বাড়ায় দিতে হবে। এটাকে সেফটি ফ্যাক্টর বলে, বুঝতে পারেনি? সে যখন তুমি পালা 2000 কিলোওয়াট পেলা, কিন্তু তোমার জন্য ওয়াই যাবে কি 10% বা 50% বাড়া দিলে কি হবে, এটা তোমার জন্য সেফটি হবে। কারণটা কি? সেফ পজিশনে থাকলো স্যার এটা কারণটা কি বলো? অনেকগুলো কারণ আছে। লস হইতে পারে স্যার লস হইতে পারে, বা প্রোডাক্টে অ্যামাউন্ট বেড়ে দিতে পারে, তাই না? জি স্যার সে ধরো একটা ভেরিয়েশন লোক আসতে পারে স্যার বেড়ে আসতে পারে, এটার জন্য আমাকে এটা বাড়ায় নিতে হবে। এরপর আরেকটা আছে তোমার, যে তুমি যে ডিভাইস গুলো ইউজ করতে হবে, তার একটা পারফরমেন্স আছে, যে কম্পিউটার এফিসিয়েন্সি কমে যাবে দিন দিন, তাহলে কি হবে, আমার লোড বেড়ে যাবে, তাই না? তুমি তো একটা ফ্রেশ ধরে করছো, কিন্তু তুমি যদি সেফটি না রাখো, তাহলে কি হবে, কয়েকদিন পর তো এটা তো এফিসিয়েন্সি কমে যাবে, তখন কি হবে, ওই পরিমাণ সে কি হবে, তোমার হিট সে অ্যাবজর্ব করতে পারবে। বুঝে আসছে বলো? এরপর নেক্সটে আসো, এটা শেষ মোটামুটি আজকে পড়া। নেক্সট ক্লাসে দেখো আমরা একটা কমপ্লিট কোল্ড স্টোরেজের ডিজাইন করব, মনে থাকবে তো? নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা তোমার আগামী কিবার রবি সোম মঙ্গলবার দিন, ইনশাল্লাহ মঙ্গলবার দিন কয়টায় ক্লাস আমার সিয়ার আছে? স্যার 9টায় নিয়েন স্যার। ঠিক আছে, তার 9টায় ইনশাল্লাহ একটু সবাই থাকো, কারণ এটা আমাদের একটা তো আমরা এখন যেটা করছি এক্সাম্পল দিয়ে করছি, এখন কমপ্লিট একটা কোল্ড স্টোরেজ কিভাবে তুমি কুলিং লোড ক্যালকুলেশন করবা, সেটার একটা আমাদের এক্সাম্পল দিয়ে এটা আমরা করে নিব। আর যদি পারো একটু দেখে আসলে আরো ভালো হবে তোমাদের জন্য। তোমরা শীট তো সব পাইছো, মানে সবাই পাইছো নাকি? স্যার এগুলো কি পাঠাইছেন স্যার তাহলে তোমরা তো কিছু রেসপন্স করতেছো না, তো এগুলোতে কেউ যদি না না পারে স্যার, এগুলো তো স্যার পাই নাই স্যার। তাহলে প্রথম দিকে কয়টা পাঠাইছিলেন স্যার প্রথম 6 পর্যন্ত মনে হয় তাই, স্যার আর পাঠাই দেবো, আর পাঠাই দেবো। সবগুলো একসাথে পাঠাই দিন স্যার একসাথে যাবে কিনা দেখি, আমি চেষ্টা করে দেখি। স্যার যাবে স্যার মানে 2-3টা ফাইল হবে আর কি স্যার আজকে 28 পর্যন্ত আর কি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্স পাঠাচ্ছ না, আর সবাই অ্যাটেন্ডেন্স গুলো পাঠায় দাও।